কি কোন আপনি এসব ছাড়ুন বলছি, আমাকে লজ্জা করে না আপনার একটা ছেলের সাথে এসব করতে? লজ্জা? না বাবু, একদমই না। তোমাকে আমার ভালো লেগেছে, আর আমার যাকে ভালো লাগে তাকে পাওয়ার জন্য লজ্জা রাখি না। ঈশানের বুক ধড়ফড় করছে। এমন পরিস্থিতিতে পড়বে সে কল্পনাও করেনি। আপনি বেহায়া, ছাড়ুন আমাকে। আমি কিন্তু চিৎকার করব, লোক জড়ো করব। ডাকো, দেখি না লোক তোমার কথা বিশ্বাস করে বেশি নাকি আমার কথা। আমি শুধু বলবো তুমি নিজেই আমাকে এই রুমে এনে আমার সম্মান নষ্ট করতে চেয়েছো। তখন কি হবে জানো তো? গণধুলাই নিশ্চিত। আপনি আপনি তো মেয়ে জাতির কলঙ্ক। তুলি ঠোঁটের কোণে হাসল, কিন্তু সেই হাসিতে আনন্দ নেই, আছে রহস্য। কলঙ্ক হই বা যাই হই, তোমাকে ছাড়ার ইচ্ছে আমার নেই। তোমার ঠোঁটে সেই মুহূর্ত, সেটা আমাকে টানছে বারবার। সরুন, অচেনা মানুষের সাথে এমন আচরণ আর কখনো করবেন না। অচেনা মানুষ? চেনা মানুষই তো একদিন অচেনা হয়ে যায়। আর অচেনা মানুষ কখন যে খুব চেনা হয়ে ওঠে কে বলতে পারে। তুলির কথাই কেমন যেন একটা রহস্যের গন্ধ পেল ঈশান। কথাগুলো শুধু হঠাৎ বলা নয়, এর ভেতরে যেন অন্য কিছু লুকানো। কিন্তু কি? সে কি সত্যিই তুলিকে আগে থেকে চেনে? না তো, মুখটা তার একদম অপরিচিত। তবুও কেন এমন কথা? এবারও কেমন যেন রহস্য ভেসে আসলো কথার মধ্যে দিয়ে। ঈশানের ভাবনার মাঝেই তুলি ঈশানের ঠোঁট দুটো আঁকড়ে ধরলো আবারও। ঈশান হতভম্ব। ও ভেবেছিল এবার হয়তো ছেড়ে দিবে, কিন্তু না, তুলি ছাড়ার বদলে আরো আঁকড়ে ধরেছে তাকে। ঈশান এবার রেগে ঝাড়িয়ে বলল, দেখুন, এমন করবেন না, কেউ দেখলে সমস্যা হবে। ছেড়ে দিলে সব সমস্যার সমাধান হয় না, কিছু জিনিস ধরে রেখেই সমাধান করতে হয়। ঈশান আবারও কিছু বুঝতে পারল না। প্রতিটা কথার ভেতরেই ধাঁধা। ভাবনার মাঝেই হঠাৎ সে স্থির হয়ে গেল। তুলি আবারও তাকে শক্ত করে ধরে ফেলেছে। ঈশান ভেবেছিল এবার বুঝি ছেড়ে দিবে, কিন্তু না, এই মেয়েটা ছাড়ার মানুষ না। ঈশান রেগে ঝাড়িয়ে বলল, আপনি তো একদম বেহায়া, এত বলছি কানে নিচ্ছেন না। জান, এইসব শোনার সময় এখন নেই। ভাবো আমাদের বিয়ে হবে। কি কথা বলছেন আপনি? পরিষ্কার কথা, আজই আমি তোমাকে বিয়ে করব। ঈশান হতভম্ব। মাথার ভেতর ঝড় বইছে। সে এখানে পার্টিতে এসেছিল বন্ধুদের সাথে, আর এই মহিলা, এই অচেনা রহস্যময় মেয়ে হঠাৎ তাকে আলাদা করে এনে এসব বলছে। হোটেলের এই রুমটাই যেন ফাঁদ। ঈশান ধীর কিন্তু কাপা গলায় বলল, আপনি আমাকে জোর করতে পারেন না। পারি, আর করব, কারণ তোমাকে আমার দরকার। আর তুমি নিজেই জানো না এই বিয়েটা শুধু আমার ইচ্ছে না, এটা অনেক আগেই ঠিক হয়ে গেছে। ঈশান স্তব্ধ। ঠিক হয়ে গেছে? কখন? কিভাবে? কেন? রুমের বাইরে মিউজিক আরো জোরে বাজতে থাকে। হোটেলের রুমটা হঠাৎ করেই ছোট মনে হতে লাগলো ঈশানের। দেয়াল, দরজা সব যেন একসাথে তাকে চেপে ধরেছে। তুলির চোখে দৃষ্টি সরছে না এক মুহূর্তের জন্য। ঈশান কাপা গলায় বলল, প্লিজ আমাকে যেতে দিন। আপনি নিশ্চয়ই বান্ধবীদের সাথে বাজি ধরে এসব করছেন, তাই না? তুলির ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। সে এক পা এগিয়ে এলো। সেই হাসিতে মজা নেই, আছে আত্মবিশ্বাস আর অদ্ভুত এক নিশ্চয়তা। বাজি? না জান, কোনো মজা করছি না। সে আরো কাছে এসে দাঁড়ালো, এতটাই কাছে যে ঈশান তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। মুহূর্তে মাথার কাজ করা বন্ধ হয়ে গেল তার। তুলি ধীরে ঈশানের হাতটা তুলে নিজের কোমরের কাছে রাখলো। আমাকে ছুঁয়ে কি তোমার ভেতরে কিছু কাজ করছে না? ঈশানের বুকটা হঠাৎ কেঁপে উঠল। এমন প্রশ্নের জন্য সে প্রস্তুত ছিল না। হাত সরাতে চাইল, কিন্তু শরীর যেন কথা শুনছে না। ভয়, অপমান আর অজানা টানের মাঝে সে আটকে গেল। ঈশান দ্রুত হাত সরিয়ে নিল। না, ছাড়ুন, এসব করবেন না। তার কণ্ঠে অনুনয়, কিন্তু চোখে রাগ জমে উঠছে। তুলির চোখ দুটো গম্ভীর হয়ে গেল। সে আর হাসছে না। তুমি যতই অস্বীকার করো, তোমার শরীর কিন্তু অস্বীকার করছে না জান। আপনি ভুল ভাবছেন, এটা ভয়, শুধু ভয়। ভয় আর অনুভূতির পার্থক্য সবাই বুঝতে পারে না। তুমি এখনো বোঝোনি, তাই ভয় পাচ্ছ। ঈশানের মনে হাজারটা প্রশ্ন ঘুরছে। এই মেয়েটা তাকে কেন এমন ভাবে জানে? কেন তার কথাগুলো শুনে মনে হচ্ছে সবকিছু যেন আগে থেকেই লেখা? ঈশান শক্ত করে বলল, আমার সাথে এমন জোর করবেন না। আমি সাধারণ ছেলে, এসব নাটক আমার জন্য না। সাধারণ? তোমাকে যদি সাধারণ ভাবতাম তাহলে আজ এখানে আনতাম না। আপনি আসলে কি চান? তোমাকে, শুধু আজকের জন্য না, সারা জীবনের জন্য। রুমের বাতাস ভারী হয়ে উঠল। বাহিরে পার্টির শব্দ, হাসি সব দূরের মনে হচ্ছে। ভেতরে শুধু একটাই সত্য দাঁড়িয়ে।
ঈশান এমন এক খেলায় আটকে গেছে যার নিয়ম সে জানে না। আর তুলি, সে যেন এই খেলাটা বহু আগেই শুরু করে দিয়েছে। রুমের ভেতর কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। ঈশানের নিঃশ্বাসের শব্দটাই কেবল শোনা যাচ্ছে। হঠাৎ তুলি ব্যাগ থেকে ফোন বের করলো। চোখে কোনো দ্বিধা নেই, বরং যেন বহুদিনের ঠিক করার সিদ্ধান্ত। তুলি ফোন কানে দিয়ে শান্ত গলায় বলল, আধা ঘন্টার মধ্যে কাজে নিয়ে এসো, সব কাগজপত্র রেডি থাকবে, লোক যেন কম হয়। ফোনটা কেটে দিল সে একদম স্বাভাবিক ভঙ্গিতে। এই স্বাভাবিকতাই সবচেয়ে ভয়ঙ্কর। যেন সে কাউকে কফি আনতে বলেছে, বিয়ে না। ঈশান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আপনি সত্যি এসব করছেন? সিরিয়াসলি? তার গলা কেঁপে উঠল। এতক্ষণ যে ধীর থাকার চেষ্টা করছিল সেটা ভেঙে পড়ছে। তুলে ধীরে ঘুরে তার দিকে তাকালো। কেন? তোমার কি মনে হচ্ছে আমি নাটক করছি? এটা পাগলামি। আপনি আমাকে জোর করতে পারেন না, আমি রাজি নই। রাগী হওয়া না হওয়া সবসময় মুখের কথায় হয় না জান, কখনো পরিস্থিতি সিদ্ধান্ত নেয়। আপনি আমার জীবন নষ্ট করে দিচ্ছেন। তুলি একটু থামলো। এক মুহূর্তের জন্য তার চোখে অদ্ভুত এক ছায়া ভেসে উঠল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। নষ্ট? তোমার জীবন আজ থেকেই বদলাবে, নষ্ট না। ঈশানের মাথার ভেতর হাজারটা চিন্তা। সে জানে না বাহিরে কি হচ্ছে, কে কি জানে, আর কেন এই বিয়েটা এত জরুরি তুলির জন্য। কিন্তু একটা বিষয় পরিষ্কার, এটা হঠাৎ সিদ্ধান্ত না। ঈশান শক্ত হয়ে বলল, আপনি আমার পরিবারকে চেনেন না, আমি সাধারণ ছেলে। তোমার পরিবার তোমাকে আমার চেয়ে ভালো চেনে, এই ভুলটা করো না। আপনি এসব জানলেন কি করে? তুলি ধীরে জানালার দিকে তাকালো। বাহিরের শহরের আলো ঝিলমিল করছে। কিছু সম্পর্ক চোখে দেখা যায় না জান, সময় হলে বুঝবে। হঠাৎ দরজার বাহিরে হালকা নড়াচড়া, কারো কণ্ঠস্বর ভেসে এলো। সময় যেন দ্রুত এগোচ্ছে। আধা ঘন্টা শুনতে ছোট, কিন্তু ঈশানের জীবনের সবচেয়ে বড় সময়। ঈশান নিচু গলায় বলল, প্লিজ থামুন, এখনো সময় আছে। সময় তো অনেক আগেই শেষ হয়ে গেছে ঈশান। ঈশান স্তব্ধ। সে বুঝতে পারছে এই বিয়েটা শুধু জেদ না, এর পেছনে আছে কিছু অজানা সুর, যেগুলো এখনো অন্ধকারে। এই রুমের দরজার দিকে তাকিয়ে রইল সে। কাছে আসবে, আর সেই সাথে শুরু হবে এমন এক সম্পর্ক যেটা কেউ চায়নি, কিন্তু কেউ থামাতেও পারছে না। দরজায় নখ হতেই ঈশানের বুকটা কেঁপে উঠল। মনে হলো বুকের ভেতর জমা থাকা বাতাস একসাথে বেরিয়ে গেল। সময় শেষ। আধা ঘন্টা পেরিয়ে গেছে। তুলি দরজার দিকে তাকিয়েই বলল, ঢুকুন। দরজা খুলে মাঝবয়সী এক লোক ঢুকলেন, হাতে ফাইল, চোখে কৌতূহল আর ক্লান্তি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাজী সাহেব, আপনি সময় মতো এসেছেন। কাজী সাহেব, প্লিজ আপনি চলে যান। আমি এই বিয়েতে রাজি না, আমাকে জোর করা হচ্ছে। ব্যাপারটা কি? আপনারা দুইজনেই তো প্রাপ্তবয়স্ক। দেখুন কাজী সাহেব, উনি আমার সাথে ঘনিষ্ঠ হয়ে এখন বিয়ে করতে চাচ্ছেন না। আমি এই মুখ সমাজে কিভাবে দেখাবো? এর চেয়ে তো আমার মৃত্যু ভালো। ঈশান স্তব্ধ। এই মেয়েটা কয়েক মিনিট আগেও ছিল শক্ত, নিয়ন্ত্রণকারী, আর এখন সে ভেঙে পড়া এক অসহায় নারীর অভিনয় করছে। ঈশান চিৎকার করে উঠল, মিথ্যে, আপনি মিথ্যে বলছেন। আমি কিছুই করিনি। বাবা, এসব কথা খুবই গুরুতর। যদি মেয়েটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে? না, আমি নির্দোষ। আমি কাউকে দোষ দিচ্ছি না কাজী সাহেব, শুধু বলছি এই সমাজে একটা মেয়ের সম্মান একবার নষ্ট হলে আর কিছু থাকে না। রুমটা যেন আদালত হয়ে গেল, অথচ কোনো প্রমাণ নেই, কোনো সত্যতা যাচাই নেই, শুধু অভিযোগ আর ভয়। কাজী সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। দেখুন, এমন অবস্থায় বিয়ে করে নেওয়াটাই উত্তম। এতে পাপ কিছুটা হলেও কমবে, না হলে দুইজনেরই জীবন নষ্ট হতে পারে। এটা অন্যায়, আমি কোনো অপরাধ করিনি। অন্যায় সঠিকের হিসাব সবসময় সমাজ বোঝে না বাবা, সমাজ শুধু ফলাফল দেখে। তুলি ধীরে ঈশানের দিকে তাকালো। চোখের জল শুকিয়ে গেছে, ঠোঁটে খুব সামান্য এক চিলতে হাসি। দেখলে, আমি বলেছিলাম পরিস্থিতি সিদ্ধান্ত নিবে। আপনি আমাকে ধ্বংস করে দিচ্ছেন। কোনটা ধ্বংস কোনটা বাঁচানো তুমি এখনো বুঝছো না। ঈশান বুঝে গেল এই লড়াইটা সে একা জিততে পারবে না। এখানে শক্তি আছে, পরিকল্পনা আছে, আর এমন এক রহস্য যার অর্ধেকও তার জানা নেই। কাজী সাহেব ফাইল খুলে বললেন, সময় নষ্ট করবেন না, সিদ্ধান্ত নিন। ঘড়ির কাঁটা ঠিক ঠিক শব্দ করছে। ঈশানের জীবনও যেন সেই শব্দে ভেঙে পড়ছে। রুমের ভেতর বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। কাজী সাহেব ফাইল হাতে দাঁড়িয়ে, চোখে দ্বিধা, আর মাঝখানে ঈশান একা কোন ঠাসা। ঈশান দুই হাত জোর করে প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, কাজী সাহেব, প্লিজ আমাকে বিশ্বাস করুন। আমি ওনাকে চিনি না, জীবনে আগে কখনো দেখিও নাই। আমাকে ফাঁসানো হচ্ছে। কাজী সাহেব কিছু বলার আগেই তুলে তীব্র স্বরে হেসে উঠল। সেই হাসিতে কান্নার ছোঁয়া, অথচ চোখে এক ফোঁটা জল নেই। এখন এইসব বলছো জান?
আমাদের সম্পর্ক কতদিনের তুমি জানো? কতবার তুমি আমার কাছে এসেছো, আজ সব অস্বীকার করছো। কি সব মিথ্যা কথা বলছেন আপনি? এসব একদম বানানো। দেখলেন কাজী সাহেব, মানুষটা কেমন? সব পাওয়ার পর এখন আমাকে অচেনা বানাচ্ছে। এই মুহূর্তে তুলি আর ঈশান দুজনেই দুই রকম মানুষ। একজন নাটকের মঞ্চে দক্ষ অভিনেত্রী, আর অন্যজন বাস্তবের ফাঁদে পড়া এক সাধারণ ছেলে। ঈশান এবার আর নিজেকে সামলাতে পারল না, গলা চড়িয়ে উঠল। একদম নাটক করবেন না। আপনি বেহায়া মেয়ে কোথাকার। আপনার এসব নোংরা খেলায় আমি জড়াতে চাই না। বাবা, ভাষা সামলাও, পরিস্থিতি এমনিতেই জটিল। দেখছেন কাজী সাহেব, সম্পর্ক অস্বীকার করেই না, এখন আবার আমাকে অপমান করছে। আমি কি অপরাধ করেছি? তুলির প্রতিটা কথাই যেন ঈশানের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে, আর ঈশানের প্রতিটা প্রতিবাদ তাকে আরো অপরাধী বানিয়ে দিচ্ছে। ঈশান হতাশ গলায় বলল, আপনি যদি একবারও সত্য বলতেন। আল্লাহ জানেন আমি নির্দোষ। আমি শুধু চাই আমার সম্মানটা বাঁচুক, আর উনি তার দায়িত্ব নিক। এমন অবস্থায় পিছিয়ে যাওয়ার সুযোগ কম। বিয়ে হলে অন্তত সমাজের চোখে বিষয়টা ঢেকে যাবে। রুমের ভেতরে নিস্তব্ধতা। কাজী সাহেবের কণ্ঠ ভারী হয়ে উঠল। বাবা, বিয়েটা করে নাও। এভাবে চলে গেলে মেয়েটার সাথে অন্যায় হবে। অন্যায়? অন্যায় তো হচ্ছে আমার সাথে। আপনি শুধু ওনার ন্যাকা কান্না দেখেই গলে গেলেন। একবারও বুঝলেন না আমি কত বড় ঝামেলায় পড়ে গেছি। দেখো বাবা, আমি মানুষ, বিচারক নই। তোমাদের এই ঝামেলা আমি মেটাতে পারবো না, তাহলে আমি চলে যাই। না কাজী সাহেব, আপনি বিয়ে না দিয়ে কোথাও যাবেন না। কাজে থমকে গেলেন। তুলির চোখ লাল, কণ্ঠ ভাঙা। এবার আর শুধু অভিনয় নয়, তাতে ভয়ঙ্কর জেদও মিশে আছে। আপনি চলে গেলে আমি আর বাঁচবো না, আমি আত্মহত্যা করব। এই জীবন রেখে কি লাভ যেখানে আমার সম্মানই নেই? শব্দগুলো যেন দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো আত্মহত্যা। এই একটা শব্দেই পুরো ঘরটা কেঁপে উঠল। ঈশান স্তব্ধ হয়ে গেল। আপনি পাগল হয়ে গেছেন। এভাবে কথা বলবেন না। পাগল আমি না, এই পরিস্থিতি আমাকে পাগল বানিয়েছে। আপনি যদি এখন চলে যান তাহলে আমার লাশের দায় আপনার। মা, এভাবে কথা বলা ঠিক না। জীবন নিয়ে এমন হুমকি দেওয়া গুনাহ। গুনাহ তো আমার সাথেই হয়েছে। আমি আর কিছু চাই না, শুধু এই বিয়েটা। ঈশানের মনে হলো মাটি সরে যাচ্ছে পায়ের নিচ থেকে। সে বুঝে গেল এটার যুক্তির জায়গা না, এটা ভয়, অপবাদ আর সামাজিক রায়ের জায়গা। ঈশান ভাঙা কণ্ঠে বলল, আপনি আমাকে শেষ করে দিচ্ছেন। তুমি শেষ হচ্ছ না জান, তুমি আমার জীবনে ঢুকছো জোর করেই হোক। পরিস্থিতি খুব খারাপ দিকে যাচ্ছে। আমি চাই না কোনো অঘটন ঘটুক। ঘড়ির কাঁটা আবার ঠিক ঠিক শব্দ তুলল। প্রতিটা ঠিক যেন ঈশানের বুকের ভেতর আঘাত করছে। একদিকে অপবাদ, আরেকদিকে ভয়ঙ্কর হুমকি। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে ঈশান বুঝে গেল তার সামনে হয়তো আর কোনো পথ খোলা নেই। রুমের ভেতর ভারী নীরবতা। কাজী সাহেব ক্লান্ত চোখে ফাইল খুলে বসেছেন। বাহিরে তুলির দুই একজন বান্ধবী দাঁড়িয়ে, কেউ ফিসফিস করছে, কেউ মোবাইলে ভিডিও বন্ধ করছে, যেন সবই পূর্ব পরিকল্পিত। কাজী সাহেব গম্ভীর গলায় বললেন, শেষবার জিজ্ঞেস করছি, আপনাদের কারো কিছু বলার আছে? ঈশান ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল, চোখে আগুন, কিন্তু মুখে কোনো শব্দ নেই। সে জানে এখন কিছু বললে পরিস্থিতি আরো খারাপ হবে। তুলি মাথা নিচু করে ন্যাকা ভঙ্গিতে বলল, আমার কিছু বলার নেই। এই নীরবতায় ঈশানের সম্মতির মতো ধরে নেওয়া হলো। কাজী সাহেব নিয়ম মাফিক বিয়ের বাক্য পড়তে শুরু করলেন। প্রতিটা শব্দ ঈশানের কানে ঢুকে বুকের ভেতর পাথরের মতো ভারী হয়ে বসছে। আপনি কি তুলিকে স্ত্রী রূপে গ্রহণ করছেন? আমি ওনাকে গ্রহণ করছি। ঈশানের ঠোঁট কেঁপে উঠল, চোখের সামনে সব ঝাপসা। কাজী সাহেব শেষ বাক্যটা বলতেই বিয়ে সম্পূর্ণ। একটা শব্দ, একটা বাক্য, আর তার সাথে ঈশানের জীবনের দরজাটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। তুলির বান্ধবীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেউ কেউ মৃদু হাসলো, কেউ বলল, চলো এখন বের হই। আল্লাহ তাআলা আপনাদের মঙ্গল করুন। তিনি বেরিয়ে গেলেন। বান্ধবীরাও একে একে রুমের বাইরে চলে গেল। দরজা বন্ধ হতেই হোটেলের ঘরটা আবার নিস্তব্ধ। এখন আর কেউ নেই, শুধু তুলি আর ঈশান। তুলি ধীরে ঘুরে দাঁড়ালো, মুখের ন্যাকা ভাব মুহূর্তেই মিলিয়ে গেল, চোখে বিজয়ের ঝিলিক। তুলি মনে মনে বলল, এবার আর হারাতে পারবো না জান, তোমাকে নিজের করেই নিলাম। কি জান, এবার কই পালাবে? ঈশান কোনো কথা বলল না। সে শুধু তুলির দিকে তাকিয়ে রইল, রাগে, ঘৃণায় আর অসহায়তার ভরা দৃষ্টি। তুলি হালকা হেসে বলল, এইভাবে তাকিয়ে কি হবে? এখন তুমি আমার স্বামী। ঈশানের চোখ সরল না। গলায় জমে থাকা কথাগুলো সে গিলে ফেলল। কথা বললে হয়তো ভেঙে পড়বে, এই ভয়ে সে নীরব। একজন জিতে গেছে আজ, আরেকজন হেরেছে, কিন্তু তার চোখ বলছে এই হার শেষ কথা না।
এই বিয়েটা শেষ না, এটা শুধু শুরু। রুমের দরজা বন্ধ, বাইরে শহরের আলো ঝিলমিল করছে, ভেতরে যেন অন্ধকার আরো ঘন। তুলি ধীরে এগিয়ে এলো, তার পায়ের শব্দ স্পষ্ট, প্রতিটা ধাপে আত্মবিশ্বাস, জয়ের অহংকার। ঈশান একটুও নড়ল না, চোখে জমে থাকা আগুনটা নিভেনি। তুলি খুব কাছে এসে ফিস ফিস করে বলল, এবার আর আটকাতে পারবে না জান। সে ঈশানের মুখের কাছে ঝুঁকে এলো। এক মুহূর্তের জন্য সবকিছু থমকে গেল। সেই নীরবতায় তুলির কণ্ঠ আরো স্পষ্ট শোনা গেল, এবার সবকিছু আমার। ঈশানের শরীর শক্ত হয়ে গেল। সে এক পাও এগোলো না, এক চুলও সাড়া দিল না। তার নীরবতাকে তুলি ভুল বুঝল, সম্মতি ভেবে নিল। কিন্তু ঈশানের চোখ বলছে অন্য কথা। ঈশান কোনো কথা বলল না, সে শুধু তাকিয়ে রইল। এই তাকানো ভাঙন নেই, এই তাকানোয় আছে প্রতিজ্ঞা। তুলি একটু থমকালো। হয়তো সে ভেবেছিল ঈশান ভেঙে পড়বে, কিন্তু এই নীরব রাগ তাকে এক মুহূর্তের জন্য অস্বস্তি দিতে ফেলল। তুলি আবার নিজেকে সামলে নিল, ঠোঁটে বিজয়ের হাসি। এভাবে তাকিয়ে কি হবে, এখন তুমি আমার। আজ আপনি জিতেছেন, কিন্তু সব জয়ের দাম একদিন দিতে হয়। তুলি হাসলো। সে এই কথার গভীরতা বুঝলো না, বা বুঝেও গুরুত্ব দিল না। তুলি জানতো না এই নীরবী ঈশান একদিন তার সবচেয়ে বড় ঝড় হয়ে দাঁড়াবে। এই বিয়ে দিয়ে গল্প শেষ না, এটা শুরু এক ভয়ঙ্কর মানসিক যুদ্ধের। রুমের ভেতর আলো নরম, অথচ বাতাস ভারী। সে ধীরে ধীরে ঈশানের দিকে এগিয়ে আসে। এই এগোনোতেই যেন দাবি আর অধিকার মিশে আছে। তুলি খুব কাছে এসে ঝুঁকে পড়তেই ঈশান সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নেয়। শরীর শক্ত হয়ে যায় তার। ঈশান রুদ্ধ গলায় বলে ওঠে, জোর করে বিয়ে করে এখন আবার জোর করে সব আদায় করতে চাচ্ছেন? তার চোখে রাগ, অপমান আর তীব্র প্রশ্ন। তুলি এক মুহূর্ত থামে, তারপর ঠোঁটে ঠান্ডা হাসি খেলিয়ে বলে, আপোষে না গেলে জোর করতে হয় জান। এই কথার ভেতরে কোনো অনুশোচনা নেই, শুধু ঘোষণা। ঈশান এক ধাপ পিছিয়ে যায়। আপনি যা করছেন সেটা অন্যায়। এটা কোনো সম্পর্ক না, এটা বন্দিত্ব। তুলি ধীরে মাথা কাত করে তাকায়, গলায় স্বাভাবিকতা, যেন সবই নিয়মের অংশ। অন্যায় ন্যায় এখন ভাবার সময় নাই, আজ তো আমাদের বাসর রাত। এই শব্দগুলো ঈশানের কানে কাটার মতো বিঁধে যায়। বাসর রাত, যেখানে ভালোবাসা থাকার কথা, সেখানে দাঁড়িয়ে আছে ভয় আর জোর। ঈশান কঠিন স্বরে বলে, এই রাত আমি মানি না, এই বিয়েটাও না। তুলি হেসে জানালার দিকে তাকায়। শহরের আলো তার চোখে প্রতিফলিত হয়। মানো আর না মানো, আইনের কাগজে আমরা এখন এক। তুমি আমার স্বামী। ঈশান দাঁতে দাঁত চেপে থাকে, চোখে আগুন, কিন্তু সে নিজেকে সংযত রাখে। আজ যদি আপনি জোর দেখান, মনে রাখবেন সব জোর একদিন ভাঙে। তুলি কিছুক্ষণ ঈশানের দিকে তাকিয়ে থাকে। এই নীরব প্রতিবাদ তাকে অস্বস্তিতে ফেলে, কিন্তু সে পিছু হাঁটে না। ভাঙবে কিনা সময় বলবে, এখন রাতটা আমার। রুমের আলো স্লান, বাহিরে শহরের কোলাহল দূরে সরে গেছে। ভিতরে কেবল দুজনের নিঃশ্বাসের শব্দ। তুলি ধীরে এগিয়ে আসে, খুব কাছে, কিন্তু একটুখানি থেমে মুহূর্তটা যেন ঝুলে থাকে বাতাসে। ঈশান নরম কিন্তু ধীর গলায় বলে, প্লিজ, সময় লাগবে আমার সবটা মানতে, একদিনে সম্ভব না। একটু আদর করো জান, তোমার আদর পেতে মনটা কেমন খা খা করে। আদর জোরে হয় না, সময় দিলে হয়তো একদিন হবে। সময় দেব, কিন্তু ভুলে যেও না তুমি আমার। রুমের ভেতর ভারী নীরবতা। ঈশান আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। সে ধীরে দরজার দিকে পা বাড়াল, যেন বাহিরে বেরোলেই একটু শ্বাস নিতে পারবে। ঠিক তখনই তুলি সামনে এসে তার হাতটা ধরে ফেলল। কই যাচ্ছ? ঈশান থমকে গেল, হাত ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু গলা শান্ত রেখে বলল, বাড়ি। যেতে পারবে না। আজ না, প্লিজ, আমার ভালো লাগছে না। এই ভালো লাগছে না, এর ভেতরে লুকিয়ে আছে ভয়, অপমান আর মানসিক ক্লান্তি। তুলি এক মুহূর্ত চুপ করে রইল, তারপর হাতটা আরো শক্ত করে ধরে বলল, তবুও এখানে থাকতে হবে, আজ আমার সাথে থাকো। এটা জোর হয়ে যাচ্ছে, আমার অস্বস্তি লাগছে। আমি জানি, কিন্তু আজ তুমি যাবে না। দরজার হাতলটা এত কাছেই, তবু এত দূরে। ঈশান বুঝে গেল এই রাতটা সহজে কাটবে না। সে হাত ছাড়াতে পারল না, তবে মাথা নুইয়ে নিল না। ঈশান ধীরে বলল, আজ আমি এখানে থাকছি মানে এই না আমি সব মেনে নিয়েছি। সময় নাও, কিন্তু আজটা আমার। রুমের আলো আরো স্লান। ঈশান আর দাঁড়িয়ে থাকতে পারল না, ক্লান্ত শরীরটা বিছানার একপাশে শুয়ে দিল। চোখ বন্ধ করে যেন নিজেকে সামনে নিতে চাইছে। কিছুক্ষণ পর তুলিও এগিয়ে এলো। কোনো শব্দ না করে সে পাশেই শুয়ে পড়ল। মুহূর্তের মধ্যে ঈশান অনুভব করলো তুলি হাত তার চারপাশে জড়িয়ে গেছে। ঈশান অস্বস্তিতে নড়ল। প্লিজ একটু দূরে থাকুন। এইভাবেই থাকো। ঈশান আবার সরতে চাইতেই তুলির কণ্ঠটা কেমন ঠান্ডা হয়ে গেল। নড়াচড়া করো না, না হলে কথা অন্যদিকে যাবে।
এই অন্যদিকে শব্দটার ভেতরেই হুমকি, কোনো ব্যাখ্যা নেই, তবু অর্থ পরিষ্কার। ঈশান থমকে গেল, শরীর শক্ত হয়ে রইল, সে আর নড়ল না। ঈশান নিচু গলায় বলল, এভাবে থাকা মানে এই না আমি ঠিক আছি। আমি জানি, আজ শুধু থাকো চুপচাপ। ঈশান বাধ্য হয়ে স্থির রইল, চোখ বন্ধ, অথচ ঘুম নেই। বুকের ভেতর জমে থাকা ক্ষোভ আর অপমান তাকে জাগিয়ে রাখলো। দুজন পাশাপাশি শুয়ে, কিন্তু দুজনের মাঝখানে যেন এক অদৃশ্য দেওয়াল। এই দেয়াল আজ না ভাঙলেও এটা একদিন ভাঙবে। ঈশান জানে ঘরের ঘড়ি ঠিক ঠিক করে চলছে, প্রতিটা ঠিক ঈশানের মনে একটা করে প্রতিজ্ঞা রেখে যাচ্ছে। ভোরের আলো জানালার পর্দা গলে রুমে ঢুকতেই তুলি নড়ে চড়ে উঠল। ঘুম চড়ানো চোখে পাশ ফিরে তাকালো, বিছানার অন্য পাশটা খালি। এক মুহূর্ত সে বুঝতেই পারল না, পরের মুহূর্তেই বুকের ভেতর কেমন একটা হাহাকার উঠল। তুলি উঠে বসে চারপাশে তাকালো, ঈশান নেই, বাথরুমের দরজা খোলা। এই অনুপস্থিতিটাই তুলির জন্য সবচেয়ে ভয়ঙ্কর, কারণ সে ভেবেছিল সবকিছু তার নিয়ন্ত্রণে। তুলি হঠাৎ দাঁড়িয়ে চিৎকার করে উঠল। ঈশান! কোনো সাড়া নেই, রাগে তার হাত কাঁপতে লাগলো, চোখে আগুন জ্বলে উঠল। তুলি দাঁতে দাঁত চেপে পড়ল, আমাকে না বলে চলে গিয়ে ভালো করলে না জান। ভেবেছো পালালেই সব শেষ। ভুল করেছো, বড় ভুল। তুলি জানালার দিকে এগিয়ে গেল। বাইরের শহর জেগে উঠছে, আর তার ভেতরে জেগে উঠেছে আরেকটা রূপ, যেটা হার মানে না। তুলি নিচু কিন্তু ভয়ঙ্কর স্বরে বলল, তোমাকে শাস্তি পেতেই হবে ঈশান। হোটেল রুমের ভেতর তুলি অস্থির পায়চারি করছে, রাগে তার শরীর গরম হয়ে উঠেছে। মনে হচ্ছে যেন গা জ্বলছে, চোখে সেই আগের বিজয়ের আলো নেই, আছে হারানোর ভয় আর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জেদ। হঠাৎ সে থেমে ফোনটা তুলে নিল, একটা নাম্বার ডায়াল করলো, একদম চিন্তা ভাবনা ছাড়াই। একটা ছবি পাঠাচ্ছি, এই ছেলেটাকে 1 ঘন্টার মধ্যে খুঁজে দেবে। ফোনের ওপাশ থেকে অস্পষ্ট একটা সম্মতির শব্দ। তুলি সঙ্গে সঙ্গে ছবিটা পাঠিয়ে দিল ঈশানের। তার চোখে আগুন জ্বলে উঠল। তুলি দাঁতে দাঁত চেপে বলল, এত সহজে শেষ হবে ভাবছো? ভুল করেছো জান। এই কণ্ঠে প্রেম নেই, এই কণ্ঠে আছে শিকারী আত্মবিশ্বাস। এদিকে অন্য প্রান্তে ঈশান ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। বুকের ভেতর একটা দীর্ঘশ্বাস ছাড়ে, যেন বহুদিন পর একটু হালকা লাগছে। ঘরটা পরিচিত, নিরাপদ, তার নিজের। ঈশান বিছানায় বসে মাথা দুটো হাত দিয়ে চেপে ধরে। শেষ, সব শেষ। এখানে এসে আর কেউ আমাকে টানতে পারবে না। কত বড় বেয়াদব মেয়ে, জোর করে বিয়ে করলো, তারপর আবার সবকিছু নিজের মতো করে চালাতে চাইলো। ঈশান ভাবছে এই শহরে, এই বাড়িতে সে অদৃশ্য। ভাবছে তুলির মতো কেউ তাকে আর খুঁজে পাবে না। সে জানালার দিকে তাকায়, বাইরের স্বাভাবিক সকাল, সবকিছু ঠিকঠাক, শুধু তার বুকের ভেতরটা অস্থির। ঈশান ফিসফিস করে বলে, আমাকে আর ওই মেয়েটা কোনোদিন খুঁজে পাবে না। কিন্তু ঈশান জানে না এই একই মুহূর্তে তার ছবিটা কারো ফোনে ঘুরছে। সময় গোনা শুরু হয়ে গেছে। 1 ঘন্টা, শুধু 1 ঘন্টা। একজন ভাবছে সে মুক্ত, আরেকজন নিশ্চিত সে ধরা পড়বেই। এই খেলাটা এখন আর পালানো লুকানোর না, এটা শক্তির। বিকেলের নরম আলো ঘরের ভেতর ঢুকে পড়েছে। ঈশান সোফায় বসে কফির কাপ হাতে নিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। কাপের ধোঁয়া উঠছে, কিন্তু তার মনটা অদ্ভুত ঠান্ডা, এক ধরনের কৃত্রিম স্বস্তি। এই কয়েক ঘন্টায় সে নিজেকে বোঝাতে পেরেছে সব শেষ, কিন্তু নিয়তি কখনো দরজায় কড়া নাড়ার আগে অনুমতি নেয় না। হঠাৎ কলিং বেল বাজতেই ঈশান চমকে ওঠে। বাবা, দেখ তো কে এলো। ঈশান একটু বিরক্ত হয়, মনে মনে ভাবে এই সময় আবার কে। সে কফির কাপ টেবিলে রেখে ধীরে দরজার দিকে যায়। দরজা খুলতেই সময় যেন থেমে যায়। দরজার সামনে দাঁড়িয়ে আছে তুলি। তুলি চুল খোলা, চোখে সেই পরিচিত আত্মবিশ্বাস, ঠোঁটে হাসি। ঈশানের হাত থেকে দরজার হাতল প্রায় ছুটে যায়, তার পা কাঁপতে শুরু করে। যাকে সে অসম্ভব ভেবেছিল সে দাঁড়িয়ে আছে ঠিক তার সামনে। তুলি এক পা এগিয়ে আসে। জান, তুমি কি ভেবেছো পালাতে পারবে? ঈশান গলা শুকিয়ে আসে, কথা বের হয় না। তুলির চোখে চোখ রেখে বলে, তুমি তো আমার বয়ফ্রেন্ড না যে পালিয়ে বাঁচতে পারবে। তুমি আমার হাজবেন্ড, তোমাকে ছাড়া আমার পক্ষে অসম্ভব। আপনি এখানে কিভাবে? তুলি মৃদু হাসে, যেন প্রশ্নটাই অবান্তর। এই সময় ভেতর থেকে আবার মায়ের কণ্ঠ। কে এসেছে বাবা? দরজায় দাঁড়িয়ে আছিস কেন? ঈশান পেছনে তাকানোর আগেই তুলির ভেতরে এক পা রাখে। তার মুখে মুহূর্তে ভদ্রতার আবরণ। তুলি 2 হাত জোর করে মাথা নিচু করে। আসসালামু আলাইকুম শাশুড়ি মা। এই মেয়েকে? আমি আপনার বৌমা, ঈশানের স্ত্রী। একটা শব্দ, স্ত্রী।
ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে যায়। মা বিস্ময়ে ঈশানের দিকে তাকায়। ঈশান, এটা কি বলছে? ঈশান মুখ খুলতে চায়, কিন্তু শব্দ আসে না। তার চোখে আতঙ্ক, রাগ আর অসহায়ত্ব একসাথে জমে ওঠে। তুলি ঈশানের পাশে এসে দাঁড়ায়, একদম কাছাকাছি, নিচু স্বরে, শুধু তার জন্য। পালানোর গল্প এখানেই শেষ জান। এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। দরজার সামনে থমকে থাকা বাতাসটা যেন ভারী হয়ে আসে। ঈশানের মা এখনো ঠিক বুঝে উঠতে পারছে না কি শুনছে, কাকে বিশ্বাস করবে। ঈশান হঠাৎ নিজের সমস্ত শক্তি জড়ো করে বলে ওঠে, মা, বিশ্বাস করো, উনি আমাকে জোর করে বিয়ে করেছে। ঘরের ভেতর যেন বজ্রপাত হয়। ঈশানের মা চোখ বড় করে তাকায়। কি বলছিস এসব? তুই কি বুঝে কথা বলছিস? তুলি হঠাৎই চোখে পানি এনে ফেলে। মুহূর্তে তার চেহারা বদলে যায়। আত্মবিশ্বাসের জায়গায় নেমে আসে নেকা কণ্ঠে বলে, শাশুড়ি মা, কালই তো আমাদের বিয়ে হলো। রাতে বাসর করে আপনার ছেলে আমাকে ফেলে রেখে চলে এসেছে। আপনি জানেন আমি কতটা ভেঙে পড়েছিলাম। মিথ্যা। মা, বিশ্বাস করো, বাসর হয়নি। আমি তো কাউকে দোষ দিচ্ছি না মা, কিন্তু আপনি নিজেই বলুন সারা রাত আপনার ছেলে আমার সাথে কি করছিল। এই কথা শুনে ঈশানের মা যেন বজ্রহত হয়ে যায়। হঠাৎ এমন প্রশ্নে তার মুখ লাল হয়ে ওঠে, চোখ নামিয়ে ফেলে, সরাসরি তাকাতে পারে না। এইসব কথা, এসব ঘরের কথা বাইরে বলা ঠিক না। মা, আমার কথা শোনো, আমি ওনাকে চিনতাম না, কিছুই হয়নি, আমি শপথ করছি। তুলি হঠাৎ কান্নার ফাঁকে তাকিয়ে থাকে ঈশানের দিকে। তার চোখে এক ঝলক ঠান্ডা বিজয়ের ঝিলিক, যা কেউ খেয়াল করে না। তাহলে তুমি বলছো আমি মিথ্যা বলছি? মা চুপ করে থাকে। এই চুপটা ঈশানের সবচেয়ে বড় আঘাত। মা বিশ্বাস করতে চায় ছেলেকে, কিন্তু সমাজ তাকে বিশ্বাস করতে শেখায়। মেয়ের কান্না। মা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঈশান, তুই বুঝিস না এভাবে একটা মেয়েকে ফেলে আসা মানুষ কি বলবে? তাহলে মা, তুমিও ওনার কথাই বিশ্বাস করবে? মা কিছু বলতে পারে না, চুপচাপ মাথা নিচু করে থাকে। তুলি ধীরে ধীরে ঈশানের পাশে এসে দাঁড়ায়, নিচু স্বরে বলে, এই লড়াইটা তুমি জিততে পারবে না জান, কারণ এখানে সত্য না, এখানে লজ্জা আর সম্মান কথা বলে। ঘরের ভেতর চাপা নিস্তব্ধতা। ঈশানের মায়ের চোখে ক্লান্তি আর সামাজিক ভয়, দুটোই স্পষ্ট। মা একটু শক্ত গলায় বলে ওঠে, ঈশান, তুই ওকে ঘরে নিয়ে যা। কিছুতেই না মা, আমি ওনাকে মানি না, এই বিয়ে আমি মানি না। মানিস আর না মানিস, বিয়ে হয়ে গেছে, এখন এসব বলার মানে নাই। ঈশান হতভম্ব হয়ে তাকিয়ে থাকে মায়ের দিকে। এই কথাটা যেন তার পায়ের নিচের মাটি কেড়ে নেয়। ঠিক তখনই বাহিরের দরজা খুলে যায়। ঈশানের বাবা ঘরে ঢোকে, চোখে ক্লান্তি, মুখে গম্ভীর ভাব। এক নজরে ঘরের চারপাশে তাকায়, তার চোখ গিয়ে থামে তুলির উপর। তুমি এখানে? জি কাকু। তুমি চেনো ওকে? এক মুহূর্তের জন্য বাবার চোখে অদ্ভুত ছায়া পড়ে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নেয়। না তো, কে ও? ঈশানের বউ, ওদের বিয়ে হয়েছে। এই কথা শুনে ঈশানের বাবা হঠাৎ থমকে যায়। তার চোয়াল শক্ত হয়ে আসে, দাঁতে দাঁত চেপে রাগ চাপিয়ে বলে, এমন রাস্তার মেয়েকে আমি কখনো ছেলের বউ হিসেবে মানব না। ঘরের ভেতর যেন ঝড় বয়ে যায়। ঈশান অবাক, তুলির চোখে এক ঝলক বিস্ময়, তারপর নীরব হাসি। মা ক্ষেপে ওঠে। তোমাকে কে বলেছে ও রাস্তার মেয়ে? বাবা এক মুহূর্ত চুপ করে থাকে, তার চোখ সরিয়ে নেয় তুলির দিক থেকে। এমনি মনে হলো। এই এমনি মনে হলো কথাটার ভেতর লুকিয়ে থাকে এমন কিছু যা বলা হচ্ছে না, যা জানলে সব পাল্টে যাবে। তুলি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার ঠোঁটের কোনো এক চিলতে হাসি লুকানো। ঈশান হঠাৎ বুঝে যায় তার বাবা কিছু জানে, অথচ বলছে না। ঈশানের মায়ের গলা এবার ক্লান্ত, কিন্তু সিদ্ধান্তপূর্ণ। এইভাবে দাঁড়িয়ে থেকে কথা বাড়িয়ে লাভ নেই। তুলিমা, আগে ফ্রেশ হয়ে আসো, তারপর সব কথা হবে। তুলি শান্ত মুখে মাথা নেড়ে সম্মতি জানায়, কিন্তু তার চোখের কোণে জমে থাকে অন্যরকম এক দৃঢ়তা। ঈশানের বাবা আর কিছু না বলে সিঁড়ির দিকে চলে যান। তার পিঠের ভঙ্গিতেই বোঝা যায় ভেতরে ভেতরে আগুন জ্বলছে। মা ঈশানের দিকে তাকিয়ে শুধু বলে, ওকে রুমে নিয়ে যা। ঈশান কিছু বলার চেষ্টা করেও পারে না, নীরবে ঘুরে দাঁড়ায়। ঈশানের রুমের দরজা বন্ধ হতেই বাহিরের কোলাহল কেটে যায়। ভেতরে নামে চাপা নিস্তব্ধতা। পর মুহূর্তেই তুলি হঠাৎ এগিয়ে এসে ঈশানের ঠোঁটে কামড় বসায়। তুলির কণ্ঠ রাগে কাঁপে। এত বড় সাহস কই পেলে? আমাকে ফেলে রেখে চলে যেতে বুক কাঁপলো না? আপনি এটা কি করছেন? কি ভেবেছিলে জান তোমাকে খুঁজে পাবো না? তুমি আমাকে এখনো চেনোনি। প্লিজ আমাকে মুক্তি দিন, আপনাকে আমার ভালো লাগে না। এই কথায় তুলির চোখে আগুন জ্বলে ওঠে।
তুলি রেগে উঠে ঈশানের কলার চেপে ধরে, তারপর হঠাৎই ঠোঁটে একটা জোরালো কিস করে। ভালো লাগা দিয়ে সব হয় না জান, কিছু সম্পর্ক জোর করে টিকিয়ে রাখতে হয়। ঈশান হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, তার ভেতরটা কেঁপে ওঠে রাগে, অসহায়ত্বে। আজ থেকে মনে রেখো, তুমি একা নও, আর আমি কাউকে ছেড়ে দেই না। ঈশানের রুমের বেলকনি দিয়ে আসে হালকা আলো। তুলি ফ্রেশ হয়ে এসেছে, চুল ভেজা, মুখে পানির ছোট্ট ছোট্ট বিন্দু কোনা, যার প্রতি ঈশান নজর রাখতে পারছেন। ঈশানের হৃদয় এর আগে কখনো এমন ভিন্নভাবে নড়েছে বলে মনে হয় না। মনে হচ্ছে সব অনুভূতি একসাথে ঘুরপাক খাচ্ছে। তুলি ধীরে ধীরে এগিয়ে আসে, হঠাৎই ঈশানের কানে তার গলা ফিসফিস করে। কি জান, আদর করতে ইচ্ছে করছে? করো, আমি কি বারণ করেছি? ঈশান চুপচাপ তাকিয়ে থাকে, তার চোখে বিস্ময়, বুক কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। তুলি আরো কাছে আসে, ঈশানের চোখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, ঈশান, আমি চাই তুমি সব বুঝতে পারো। মুহূর্তেই তার ঠোঁট স্পর্শ করে ঈশানের ঠোঁট। তুলি গভীরভাবে কিস করতে লাগলো ঈশানকে, আস্তে আস্তে কামড়ে কিস করছে ঈশানকে। ঈশানের হৃদয় হঠাৎ থমকে যায়, মাথা ঘুরছে, রাগ, বিস্ময় আর অজানা আকর্ষণ একসাথে ঘিরে ধরেছে। ঈশান কিছু বলতে চায়, কিন্তু শব্দ আসে না, শুধু চোখে চোখ রেখে অনুভব করে এই মুহূর্তের শক্তি, এই স্পর্শের ভেতর লুকিয়ে থাকা অধিকার। তুলি চোখ বন্ধ করে একটু হাসে, তারপর ঈশানের হাত ধরে সামান্য ঘুরিয়ে দাঁড় করায়। জান, ফিলিং কেমন বলো? ঈশান কিছু বলে না, তার বুকের মধ্যে কাঁপছে। তুলি আরো একটা শব্দ করে ঠোঁটে চুমু দিয়ে সরে আসে, তারপর মুখ মুছতে লাগে। রাত নেমেছে ধীরে ধীরে, ঘরের ভেতর রান্নার গন্ধ ছড়িয়ে পড়েছে, কিন্তু বাতাসে অস্বস্তির ভার কমেনি একটুও। হঠাৎ বাহিরে থেকে মায়ের ডাক, ঈশান, খেতে আয় বাবা। ঈশান দরজার পাশে দাঁড়িয়ে এক মুহূর্ত দোনমনো করে, পেছনে তাকাতেই দেখে তুলি শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। একসাথেই যাই, চলো। ঈশান কিছু না বলে সামনে এগিয়ে যায়। দুজন পাশাপাশি ডাইনিং এর দিকে হাঁটে, একজনের বুকে ভরা অস্বস্তি, আরেকজনের চোখে আত্মবিশ্বাস। ডাইনিং টেবিলে ঈশানের বাবা বসেছিলেন, তাদের দুজনকে একসাথে আসতে দেখে মুখ শক্ত হয়ে যায়। এই মেয়ের সাথে একসাথে খেতে পারবো না আমি। ঘরের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে আসে। ঈশানের মা থমকে দাঁড়ান, তার কণ্ঠে এবার স্পষ্ট বিরক্তি। এটা কেমন কথা? তুলি এখন এই বাড়ির বউ, এভাবে কথা বলে ওর সম্মান নষ্ট করো না। ঈশানের বাবা চুপ করে থাকে, চামচটা প্লেটে ঠেসে ধরে, যেন রাগটা চেপে রাখছে। এই সময় তুলি ধীরে সামনে আসে, নিচু স্বরে ভদ্রতায় বলে, না মা, আপনি খান, আমি পরে খাবো। এই একটুখানি কথার ভেতরেই তুলি নিজেকে ভিকটিম বানিয়ে নিল, আর ঘরের ভেতরের পাল্লা একটু একটু করে তার দিকেই হেলে পড়ল। মা সঙ্গে সঙ্গে বলে ওঠেন, না না, এমন হবে না, তুইও বস। ঈশান চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে অপরাধ বোধ, রাগ আর অসহায়ত্ব একসাথে জমে আছে। ঈশানের বাবা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, আমার ক্ষুধা নেই। বলেই তিনি টেবিল ছেড়ে চলে যান। ডাইনিং টেবিলে পড়ে থাকা অসমাপ্ত খাবার আর ভেতরে ভেতরে জমে ওঠা আরো বড় দূরত্ব। মা দীর্ঘশ্বাস ফেলে তুলির দিকে তাকান। তুই কষ্ট পেলি? না মা, আমি বুঝি, সবকিছুর সাথে মানিয়ে নিতে সময় লাগে। তুই চিন্তা করিস না, এই বাড়িতে তোর সম্মান আমি দেখব। ঈশান চুপচাপ বসে থাকে, মনের ভেতরে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, এই বাড়িতে সে কি সত্যি একা হয়ে যাচ্ছে? রাত আলো গাঢ় হয়, ডাইনিং টেবিলের আলো নিভে যায়, কিন্তু অদৃশ্য যুদ্ধটা কেবল শুরু হলো। রাত অনেকটা গভীর, ঘরের আলো নিভে গেছে, শুধু বেড সাইডের মৃদু আলোটা জ্বলছে। বাহিরে নীরবতা, ভেতরে চাপা অশান্তি। ঈশানের বাবা বিছানার এক পাশে বসে আছেন, মুখ শক্ত, কপালে ভাঁজ। চুপ করে থাকতে থাকতে হঠাৎ বলে ওঠেন, চেনা নেই জানা নেই একটা মেয়েকে এইভাবে ছেলের বউ হিসেবে মেনে নিলে তোমার একবারও মনে হলো না ব্যাপারটা কতটা অস্বাভাবিক? ঈশানের মা ধীরে পাশ ফিরিয়ে বসেন, তার চোখে ক্লান্তি কিন্তু কণ্ঠে দৃঢ়তা। আমার কি ভালো লাগছে বলো? আমিও তো অবাক, ভয় পাচ্ছি। তাহলে এভাবে মেনে নিলেই সব ঠিক হয়ে যাবে? কিছু করার নাই, বিয়ে হয়ে গেছে। বিয়ে অস্বীকার করার ক্ষমতা কি আল্লাহ আমাদের দিয়েছে? এই কথায় ঘরটা হঠাৎ খুব চুপচাপ হয়ে যায়। এই এক লাইনের ভেতরেই একজন মায়ের সব ভয়, সব দায়, সব আত্মসমর্পণ। ঈশানের বাবা দাঁত চেপে থাকেন, তার চোখে স্পষ্ট রাগ, কিন্তু সেই রাগের নিচে লুকানো ভয়। কিন্তু মেয়েটা ঠিক না, আমাদের সাথে যায় না। হয়তো ঠিক, হয়তো ভুল, কিন্তু এখন যদি আমরা অস্বীকার করি তাহলে সমাজ কাকে দোষ দেবে? বাবা কোনো উত্তর দিতে পারেন না। মা একটু নরম হয়ে বলেন,
ঈশানের জীবনটা যেন নষ্ট না হয়, এটুকুই তো চাই। বাবা জানালার দিকে তাকিয়ে থাকেন। রাতের অন্ধকারে যেন অনেক না বলা কথা আটকে থাকে। ঘরটা নিঃশব্দ। লাইট ল্যাম্পের মৃদু আলোয় বিছানার এক পাশে বসে আছে তুলি। খাটটা পরিপাটি, কিন্তু বাতাসে অস্বস্তি জমে গেছে। ঈশান খাটের কাছে না গিয়ে সোফায় বসে পড়ে, দু হাত কপালে চেপে ধরে, চোখ বন্ধ করে থাকে। তুলি সেটা লক্ষ্য করে ভ্রু কুঁচকিয়ে তাকায়। কি ব্যাপার জান, কাছে আসছো না কেন? ঘুমান আপনি, আমাকে বিরক্ত করবেন না। তুলির চোখে রাগের ঝিলিক জ্বলে ওঠে। সে খাট থেকে উঠে ধীরে ধীরে ঈশানের দিকে আসে। হঠাৎ পেছন থেকে ঈশানের গলা জড়িয়ে ধরে। জান, এমন করো কেন সব সময়? আমাকে কি একটু আদর করতে পারো না? ঈশানের শরীর শক্ত হয়ে যায়। সে ধীরে কিন্তু দৃঢ়ভাবে তুলির হাত সরিয়ে দেয়। পারবো না। কেন? অচেনা কারো কাছে যেতে আমার রুচিতে বাধে। এই কথাটা যেন তুলির বুকে এসে লাগে। এই এক লাইনে ভালোবাসা নয়, পরিচয়ের প্রশ্ন উঠে আসে। তুলির মুখ মুহূর্তে বদলে যায়। কান্না না, রাগ না, এক ধরনের জেদ। অচেনা? আমি তোমার স্ত্রী। কাগজে কলমে হয়তো, মনে নয়। ঘরের ভেতর ভারী নীরবতা নেমে আসে। তুলির ঠোঁট কামড়ে ধরে। তার চোখে অপমান, কিন্তু তার নিচে লুকানো অদ্ভুত এক প্রতিজ্ঞা। সময় দাও জান, একদিন তুমি নিজেই কাছে আসবে। আমি ঘুমাতে চাই। তুলি আর কিছু বলে না, ধীরে খাটে ফিরে গিয়ে শুয়ে পড়ে। একই ঘরে দুজন মানুষ, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে অচেনা পরিচয়ের দেয়াল। রাত গভীর হয়, কিন্তু এই ঘরে ঘুম আসে না কারোরই। নাইট ল্যাম্পের আলোতে ধীরে ধীরে ফিকে হয়ে আসে। তুলি খাটে শুয়ে আছে, ছাদের দিকে তাকিয়ে। চোখের পাতা বন্ধ করলেই বুকের ভেতরে একটা প্রশ্ন ঘুরপাক খায়। কেন তুমি এমন হলে ঈশান? কেন বুঝতে পারছো না আমার ভালোবাসা? এমন তো হওয়ার কথা ছিল না। তার কল্পনায় ছিল ভালোবাসায় সিক্ত এক সংসার, যেখানে সে হবে আগলে রাখা কেউ, অচেনা নয়, অবাঞ্ছিত নয়। তুলির চোখের কোণে পানি জমে আসে। আমার তো ভালোবাসায় ভরে যাওয়ার কথা ছিল, কিন্তু কেন সবকিছু এত কঠিন হয়ে গেল? সে একপাশ ফিরে বালিশে মুখ লুকায়। চুপচাপ কয়েক ফোঁটা কান্না ঝরে পড়ে। ঘরের অন্য পাশে সোফায় বসে থাকা ঈশান শব্দটা টের পায়। সে বিরক্ত নয়, কেবল ক্লান্ত। কি হলো, আবার কাঁদছেন কেন? কিছু না। ঘুমান। তুলির ঠোঁটে তিক্ত এক চিলতিতে হাসি আসে। ছাদের দিকে তাকিয়ে নরম কিন্তু ভাঙা গলায় বলে, আমার ঘুম হারাম হয়েছে অনেক আগেই। এই কথার পর আর কোনো শব্দ হয় না। একই ঘরে দুজন মানুষ, একজন ঘুম হারিয়েছে ভালোবাসায়, আরেকজন জেগে আছে জোর করে বেঁচে থাকার দায়। রাত আরো গভীর হয়, কিন্তু এই ঘরে কারোরই চোখে ঘুম নাই। ঘরটা নিস্তব্ধ। লাইট ল্যাম্পের আলোয় তুলির মুখটা শান্ত দেখাচ্ছে। চোখ বন্ধ, শ্বাস ধীর। সে ঘুমিয়ে পড়েছে। কান্না শেষে মানুষের ঘুমটা অদ্ভুত হয়। ভাঙা মন ক্লান্ত হয়ে শরীরের হাড় মেনে নেয়। ঈশান সোফা থেকে ধীরে উঠে দাঁড়ায়, পা ফেলে খুব সাবধানে এগোয়, যেন শব্দ হলেই সব ভেঙে যাবে। খাটের পাশে এসে দাঁড়ায়। তুলির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এই প্রথম, রাগ নেই, বিরক্তি নেই, শুধু ক্লান্ত সহানুভূতি। ঈশান খুব নিচু স্বরে বলে, আমাকে পেতে কেন এতটা ডেসপারেট হলে তুমি জান? কেন জীবনের মায়া করো না? তুলি ঘুমের ভেতর সামান্য নড়ে ওঠে, কিন্তু জেগে ওঠে না। ঈশান ধীরে ঝুঁকে পড়ে, খুব আলতো করে তুলির ঠোঁটে একটুখানি চুমু দেয়, যেন ছুঁয়ে ক্ষমা চাওয়ার মতো। এই চুমু ভালোবাসার দাবি না, এটা পরিস্থিতির কাছে হার মানা এক মানুষের নীরব স্বীকার। ঈশান আবার ফিসফিস করে, আমি তো তোমারই আছি, শুধু পরিস্থিতিটা পাল্টে গেছে। সে ধীরে সোজা হয়ে দাঁড়ায়, আরেকবার তাকায় তুলির মুখের দিকে। এই ঘরে কেউ জিতেনি, কেউ হারেওনি, শুধু দুইটা জীবন একই ছাদের নিচে আটকে গেছে ভিন্ন চাওয়ার মধ্যে। ঈশান আবার সোফায় ফিরে যায়, লাইট নেভিয়ে দেয়। রাত আরো গভীর হয়, আর এই গভীরতার ভেতর জন্ম নেয় এক অদ্ভুত নীরব প্রতিশ্রুতি। সকালটা অন্যরকম শান্ত। রান্নাঘর থেকে ভেসে আসে হাড়ির ঢাকনার শব্দ, চায়ের পাতার গন্ধ। ঘুম ভাঙা বাড়িটা ধীরে ধীরে জেগে উঠেছে। তুলি ঘুম থেকে উঠে একটু গুছিয়ে নেয় নিজেকে। চুলটা পেছনে বেঁধে, মুখে সাদামাটা ভাব, একটু দ্বিধা নিয়ে এসে রান্নাঘরের দিকে এগোয়। ঈশানের মা চুলায় হাঁড়ি বসাচ্ছিলেন। তুলি ধীরে কাছে গিয়ে নরম স্বরে বলে, মা, আমি আপনাকে সাহায্য করি। ঈশানের মা চমকে পেছনে তাকান। এক মুহূর্তের জন্য চোখে অবাক ভাব, তারপর হালকা হাসি। না না মা, দরকার নেই, তুমি বসো। আমি পারবো মা, আপনি একা একা সব করেন কেন? সারা জীবন তো তোমাকেই করতে হবে মা, আমি যতদিন পারি ততদিন করি। এই কথাটা শুনে তুলির বুকের ভেতর কিছু একটা নড়ে ওঠে। সে আর কিছু বলে না, চুপচাপ পাশে রাখা চেয়ারে বসে পড়ে। রান্নাঘর ভরে আছে সকালের কোলাহলে। চুলার আঁচে ভাত বসেছে, তরকারির গন্ধ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। ঈশান দরজার পাশে দাঁড়িয়ে থমকে যায়। সে দেখে তুলির মায়ের পাশে দাঁড়িয়ে সবজি কাটছে। মুখে কোনো বিরক্তি নেই, বরং মনোযোগ।
মাঝে মাঝে মায়ের হাতে পাত্র এগিয়ে দিচ্ছে, কিছু জিজ্ঞেস করছে নরম স্বরে। এই দৃশ্যটা ঈশানের চোখে অজানা লাগে না, কিন্তু অপ্রত্যাশিত ঈশানের বুকের ভেতর কোথাও একটা নড়ে চড়ে ওঠে। ঈশান মনে মনে বলে, আমি তো জানি জান, তুমি উপরে যতই রাগী হও ভিতরে তুমি অনেক ভালো। সে নিজেই নিজের ভাবনায় চমকে ওঠে, চট করে চোখ সরিয়ে নিতে চায়। ঠিক তখনই তুলি মাথা তুলে তাকায়, দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলিত হয়। সে এক মুহূর্ত অস্বস্তিকর কিন্তু অদ্ভুতভাবে শান্ত। পরক্ষণে ঈশান নিজেকে সামলে নেয়, এমন ভান করে যেন সে তাকায়নি। হালকা কাশে, মোবাইল বের করে অন্যদিকে মুখ ফেরায়। তুলি সেটা বুঝতে পারে, তার ঠোঁটের কোণে খুব ক্ষীণ একটা হাসি, যা কেউ লক্ষ্য করে না। ঈশান, নাস্তা তৈরি, এখানেই খাবি নাকি বাইরে বসবি? এখানেই। ডাইনিং টেবিলে নাস্তা সাজানো। ঈশান চেয়ারে বসে আছে, কিন্তু চোখে শান্তি নেই। রান্নাঘর থেকে বেরিয়ে ঈশানের মা তুলির দিকে তাকিয়ে বলেন। তুলি, ঈশানকে খেতে দাও। তুলি এক মুহূর্ত থেমে যায়, তারপর চুপচাপ প্লেট তুলে নেয়। নরম ভঙ্গিতে ঈশানের সামনে এসে দাঁড়ায়। নাও যান। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামতে থাকেন ঈশানের বাবা। পায়ের শব্দ শুনতে ঈশানের চোখ উঠে যায়, মুহূর্তেই তার মুখের ভাব বদলে যায়। হঠাৎ তুলির দিকে তাকিয়ে কড়া গলায় বলে ওঠে, যান, সামনে থেকে যান। আমি মানি না আপনাকে, বললাম না আমি একাই নিতে পারবো। তুলির হাতটা মাঝপথে থেমে যায়, চোখে আঘাতের ছায়া, কিন্তু মুখে কিচ্ছু বলে না। ঈশানের মা অবাক হয়ে তাকান। এ কেমন ব্যবহার ঈশান? ভালো ব্যবহার করো। ঘরের ভেতর চাপা নীরবতা নেমে আসে। ঠিক তখন ঈশানের বাবা নিচে নেমে এসে ঠান্ডা কিন্তু কঠিন কণ্ঠে বলেন, ঠিকই তো করছে, অচেনা একটা মেয়ে এর থেকে ভালো ব্যবহার কিভাবে আশা করে? ডাইনিং টেবিলের চারপাশে ভারী নীরবতা। প্লেটের খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু কারো খাওয়ার ইচ্ছে নেই। ঈশানের মা ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলেন, যাই হোক, সে ঈশানের স্ত্রী। ধরে বেঁধে বিয়ে করলে বউ হওয়া যায় না। আমি রুমে যাচ্ছি মা। কথাটা বলতে গিয়ে তার গলা কেঁপে ওঠে, কিন্তু কাউকে সেটা দেখাতে দেয় না। ধীরে ধীরে সে সিঁড়ির দিকে এগিয়ে যায়, প্রতিটা ধাপ যেন তার বুকের উপর পড়ে। ঈশানের মা এক পলক তাকান তুলির দিকে, কিছু বলতে চেয়েও বলতে পারেন না। তুলি রুমে ঢুকে দরজাটা আলতো করে বন্ধ করে দেন, কিন্তু সেই বন্ধ দরজার ভেতরে তার বুকের দরজাটা হু হু করে খুলে যায়। আর একটু খা ঈশান। না মা, আমি বাইরে যাচ্ছি। কথার মধ্যে কোনো উষ্ণতা নেই, কেবল পালিয়ে যাওয়ার তাড়া। সে চাবি তুলে নেয়, বাহিরের দরজার দিকে হাঁটে। বাবা কিছু বলেন না, শুধু শক্ত মুখে বসে থাকেন। ঈশান দরজা খুলে বেরিয়ে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দটা ঘরের ভেতর দীর্ঘশ্বাসের মতো বাজে। সারাদিন কেটে গেছে, ঘড়ির কাঁটা বারবার ঘুরেছে, কিন্তু তুলির ঘরে এক ফোঁটা আলোও ঢোকেনি। না ক্ষুধা লেগেছে, না খিদে বোঝার শক্তি আছে, শুধু অপমান আর অবহেলার ভারে তার বুকটা ভারী হয়ে আছে। রাত অনেক, দরজার শব্দে বাড়িটা নড়ে ওঠে। ঈশান ঢোকে, চেহারায় ক্লান্তি, চোখে বিরক্তি। ঈশানের মা দ্রুত এগিয়ে এসে নিচু গলায় বলেন, বাবা, তুলি সারাদিন কিছু খায়নি। তাতে আমার কি? আমি কি না খেয়ে থাকতে বলেছি? এ কেমন কথা ঈশান? ও তোর স্ত্রী। জানো তো মা, এই বিয়েটা কিভাবে হয়েছে? আমার পক্ষে এটা মানা সম্ভব না। তার কণ্ঠে রাগের চেয়েও বেশি একটা আটকে থাকা অসহায়তা। মা দীর্ঘশ্বাস ফেলেন। আমি এত কিছু জানি না বাবা, আমি শুধু জানি একটা মেয়ে না খেয়ে আসে, খাবার নিয়ে যাও, ওকে খাইয়ে দাও। ঈশান কিছু বলতে চেয়েও থেমে যায়, মায়ের চোখের দিকে তাকিয়ে আর না বলতে পারেন না। কিছুক্ষণ পরে একটা ট্রে হাতে নিয়ে ধীরে ধীরে ঘরের দিকে যায়। দরজার সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত থেমে থাকে। ঈশান আলতো করে দরজায় নক করে, কোনো সাড়া নেই। সে দরজা খুলে ভেতরে ঢোকে। তুলি বিছানার এক কোণে কুকড়িয়ে শুয়ে আছে, চুল এলোমেলো, চোখের নিচে কালো দাগ। ঈশান গলা পরিষ্কার করে, মা বলেছে আপনি কিছু খাননি। তুলি ধীরে মুখ ঘোরায়, চোখে কোনো অভিযোগ নেই, আছে শুধু ক্লান্ত শূন্যতা। খিদে নেই। খান, শরীর খারাপ হবে। শরীর খারাপ হলে কার কি এসে যায়? এই কথায় ঈশানের বুকের ভেতর কোথাও যেন মোচড় দেয়। সে আর কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঘরটা নিঃশব্দ, বাতির হলুদ আলোয় তুলির চোখ দুটো আরো ফাঁকা লাগে, যেন সারাদিনের না খাওয়ার থেকেও বেশি ক্ষুধা জমেছে তার মনে। ঈশান ধীরে ধীরে এগিয়ে এসে খাটের এক পাশে বসে পড়ে। গলার স্বরটা অজান্তেই নরম হয়ে আসে। খেয়ে নিন। ইচ্ছে নাই। ঈশান ট্রের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর নিজেই ভাত মাখাতে শুরু করে। একটু খেলে কিছু হবে না, হা করুন। তুমি খাও, আমি খাবো না। ঈশানের কপালে ভাঁজ পড়ে, সে আর অপেক্ষা করে না, হালকা জোরে হাতটা এগিয়ে দেয়। জেদ করবেন না। সে তুলির মুখের কাছে ভাত নেয়। এই জোরটা ভালোবাসা না, কিন্তু অবহেলারও না।
তুলি আর কিছু বলে না, চুপচাপ মুখ খুলে ভাত খায়। ভাতের সাথে সাথে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তুলির কান্না থামছে না। ঈশান বিরক্ত আর অস্বস্তির মিশ্রিত স্বরে বলে, এত কান্নার কি আছে? ভাত খাচ্ছেন, কান্না করছেন কেন? তুমি আমাকে চিনতে পারছো না কেন ঈশান? তুমি তো আমাকে খুব ভালোবাসতে। আমি আপনাকে চিনি না। এই কথাটা তুলির বুকে গিয়ে আঘাত করে। তুলি ফ্যাল করে তাকিয়ে থাকে। কান্না থেমে যায়, কিন্তু ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। ঘরের ভেতর হঠাৎ করে বাতাস ভারী হয়ে আসে। তুলির চোখে এতক্ষণ জমে থাকা কান্না এবার রাগে রূপ নেয়। তুলি রেগে উঠে বসে। কেন চেনো না? কেন ভুলে গেছো ঈশান? আমাদের 3 বছরের রিলেশন ছিল। 3টা বছর আমি তোমার সাথে শ্বাস নিয়েছি, হেসেছি, কেঁদেছি। সবগুলো কি নাটক ছিল? কেন ভুলে গেছো আমরা কতটা কাছাকাছি ছিলাম? কেন বোঝো না তোমাকে ছাড়া আমি কতটা কষ্টে আছি? কথাগুলো বলতে বলতে তুলির চোখ লাল হয়ে যায়। এইবার সে আর কাঁদছে না, সে অভিযোগ করছে। এই রাগের ভেতরেও লুকিয়ে আছে এক রাগ ভরসা, যে ভরসা ভেঙে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে। ঈশান চুপচাপ বসে থাকে। তার চোখে কোনো আবেগ নেই, বরং একটা জেদি অস্বীকার। আপনি কেন বুঝছেন না? আমি চিনি না আপনাকে। আমি কোনো 3 বছরের সম্পর্ক জানি না। আমি এসব মানতে পারছি না। চিন্তা হবে না, যাও তুমি এখান থেকে। ঘরের আলোটা স্লান। খাবারের প্লেটটা ঈশানের হাতেই থেমে থাকে। তুলি মুখ ফিরিয়ে নেয়। খাবো না, তুমি যাও। ঈশান কিছু বলতে চেয়েও বলে না। উঠে যেতে নিলেই তুলির কণ্ঠটা আবার ভেসে আসে। এবার রাগ নয়, ভাঙা। আমি সত্যিই জানি না ঈশান, তুমি আমাকে চিনতেই পারছো না, নাকি চিনেও নাটক করছো? ঈশান থমকে দাঁড়ায়, কিন্তু ঘুরে তাকায় না। তুলির গলা আরো নরম হয়ে আসে, যেন প্রশ্নগুলো নিজেকেই করা। নাকি ভালোবাসাটাই নাটক ছিল? আমি সত্যিই জানি না। আমি কি তোমাকে ভালোবেসে ভুল করে ফেললাম? এই প্রশ্নের ভেতরে কোনো অভিযোগ নেই, আছে কেবল একান্তই স্বীকারোক্তি। যে ভালোবাসা নিজের অস্বস্তি বাজি রেখে দেওয়া হয়, সেটা কি ভুল হতে পারে? ঈশানের হাত শক্ত হয়ে আসে। তার চোখের কোণে অস্বস্তির ছায়া, কিন্তু মুখে কোনো কথা নেই। তুলি ধীরে ধীরে শুয়ে পড়ে, পিঠ ঘুরিয়ে নেয়। যাও, আজ আর কথা বলতে ইচ্ছে করছে না। কিছু মানুষ কথা বলেই দূরে যায়, আর কিছু মানুষ চুপ করেই অসীম দূরত্ব তৈরি করে। ঈশান দরজার কাছে গিয়ে দাঁড়ায়। একবার ফিরে তাকাতে চেয়েও তাকায় না। ঘরটা আবার নিঃশব্দে ডুবে যায়, ভালোবাসা প্রশ্নটা উত্তরহীন রেখেই। গভীর রাত, ঘরের ভেতর নিস্তব্ধতা এতটাই ঘন যে নিঃশ্বাসের শব্দও শোনা যায়। তুলি ঘুমিয়ে আছে, কিন্তু সে ঘুম শান্ত না। চোখের কোণে জমে থাকা শুকনো অশ্রুর দাগ বলে দেয় এই ঘুম ক্লান্তির, শান্তির নয়। ধীরে ধীরে দরজার পাল্লা সরে আসে। ঈশান নিঃশব্দে ভেতরে ঢোকে। দিনের বেলায় যে মানুষটা ছিল কঠিন, রাতের অন্ধকারে সে ভেঙে পড়ে সবচেয়ে বেশি। ঈশান বিছানার পাশে বসে, তুলির মুখটার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। এই মুখটাই তো একসময় ছিল তার পৃথিবী। সে খুব আলতো করে ঝুঁকে পড়ে। তুলির ঠোঁটে একটা চুমু দিয়ে ফিস ফিস করে বলে, জান, আমি তোমাকে ভুলে যাইনি। তুলির কপাল সামান্য কুঁচকিয়ে যায়, কিন্তু সে জাগে না। ঈশানের কণ্ঠ আরো ভারী হয়ে ওঠে। শুধু ভুলে থাকার অভিনয় করতে হচ্ছে। তার হাত কাঁপে। সে তুলির গলার কাছে মুখ নামিয়ে নেয়, একটু থেমে নরমভাবে আরেকটা চুমু দেয়। আমি তোমাকে অনেক ভালোবাসি সোনা, আজও ঠিক আগের মতোই। ভালোবাসা যখন লুকিয়ে রাখতে হয়, তখন প্রতিটা স্পর্শ হয়ে ওঠে অপরাধের মতো ভারী। ঈশান চোখ বন্ধ করে বলে, কিন্তু আমি বোঝাতে পারছি না তোমাকে, কারণ আমি সত্যিটা বললেই তুমি বিপদে পড়ে যাবে। আমি চাই না আমার ভালোবাসার কারণে তোমার জীবনে অন্ধকার নামুক। এক মুহূর্তের জন্য তার কপাল তুলির কপালে ঠেকে যায়। একই ঘরে দুইটা হৃদয়, একজন জানে সব সত্য, আরেকজন জানে কেবল অবহেলা। ঈশান ধীরে ধীরে সরে আসে, শেষবারের মতো তুলির দিকে তাকিয়ে বলে, ক্ষমা করে দিও জান। এই নীরবতাটার জন্য সে উঠে পড়ে, আলো নিভিয়ে বেরিয়ে যায়। তুলি ঘুমের মধ্যেই একটু নড়ে ওঠে, হালকা করে বলে, ঈশান। ঘুমের মাঝখানে হঠাৎ তুলির চোখ খুলে যায়। বুকের ভেতর অদ্ভুত এক কাঁপুনি। স্বপ্ন ছিল নাকি সত্য কে জানে, কিন্তু তার মনে হচ্ছিল ঈশান ঠিকই কাছে এসেছিল। ঘরটা অন্ধকার। হঠাৎ দরজার শব্দ। ঈশান ঢুকে পড়ে। তুলি উঠে বসে। কই ছিলে এতক্ষণ? আপনাকে বলতে বাধ্য না। এই কথাটা তুলির বুকে বিঁধে যায়। সে রাগে উঠে দাঁড়ায়, দু পায়ে দূরত্ব বেরিয়ে ঈশানের সামনে এসে দাঁড়ায়। আমার সাথে এইভাবে কথা বলো কেন? আমি কি তোমার কেউ না? আমাকে ভালোবাসতে পারো না? আমার কাছে এসে আদর করতে পারো না? আমি তো মানুষ ঈশান, আমারও চাওয়া আছে। আমি তোমার আদর চাই, আজ এই মুহূর্তে। এই আত্মার শরীরের নয়, এটা অধিকার আর ভালোবাসার। ঈশান অবাক হয়ে তাকিয়ে থাকে, তার চোখে বিস্ময় আর কোথাও কোথাও ভয়।
মামার বাড়ির আবদার নাকি? আদর চাইলেই পাওয়া যায়? যায়, তুমি করলে যায়। ঘরের বাতাসটা হঠাৎ ভারী হয়ে আসে। তুলি ধীরে ধীরে এগিয়ে আসে ঈশানের দিকে। ঈশান এক পা পিছুতে চায়, কিন্তু পারে না। পিঠে যেন অদৃশ্য দেওয়াল। কিছু মুহূর্তে পালাতে চাইলেও ভালোবাসা পা দুটো বেঁধে ফেলে। তুলি হাত বাড়িয়ে ঈশানের কলারটা ধরে, এক ঝটকায় কাছে টেনে নেয়। তার ঠোঁট এসে ঠেকে ঈশানের ঠোঁটে। একটা নরম গভীর চুমু। ঈশানের চোখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই অনুভূতি, এই উষ্ণতা, এই যেন তার চেনা। ভুলে থাকার অভিনয় একটা চুমুতেই ভেঙে পড়ে। ঈশান সরে যেতে চায়, কিন্তু শরীর কথা শোনে না, বরং হাত দুটো তুলিকে আরো কাছে টেনে নেয়। সে ফিসফিস করে বলে, জান। কথাটা শেষ হয় না, তুলির ঠোঁট আবার তার কথা নামিয়ে দেয়। ঈশান আর নিজেকে আটকায় না। সে ধীরে ধীরে তুলিকে কোলে তুলে নেয়, ভীষণ যত্নে, যেন কাচের পুতুল। বিছানার দিকে কয়েক পা, তারপর খুব আলতো করে তুলিকে শুইয়ে দেয়। এটা কোনো জয়ের মুহূর্ত নয়, এটা দুইটা হার মানা হৃদয়ের স্বীকারোক্তি। ঈশান এক হাত তুলির মাথার পাশে রেখেছে, তার দিকে তাকিয়ে থাকে। দুজনের শ্বাসের শব্দ একই তালে মিশে যায়। তুলি আস্তে করে বলে, এভাবেই থাকো, পালিও না। ঈশান কিছু বলে না, শুধু কপাল ঠেকিয়ে রাখে তুলির কপালে। ঘরের আলোটা আরো নরম হয়ে আসে। ঈশান ধীরে ধীরে ঝুঁকে পড়ে। সে খুব আলতো করে তুলির ঠোঁটে চুমু দেয়। এই চুমুতে কোনো তাড়াহুড়া নেই, আছে কেবল জমে থাকা ভালোবাসার স্বীকারোক্তি। তুলির চোখ বন্ধ হয়ে আসে। তার হাত নিচে থেকেই ঈশানের কাঁধে উঠে যায়। যে ভালোবাসা চাপা পড়া ছিল ভয় আর ভুল বুঝাবুঝির নিচে, সে আজ নিঃশ্বাস নিতে চাইছে। ঈশান ধীরে ধীরে তুলির গলার কাছে মুখ নামায়। নরম স্পর্শ, গভীর চুমু, যেন সে ভেঙে দিতে চায় না এই মুহূর্তের পবিত্রতা। তুলিও পিছিয়ে থাকে না, ভালোবাসায় ভিজে উঠে সে। আলতো করে ঈশানকে কাছে টেনে নেন। আমাকে আজ অনেক আদর করো জান, আমাকে ছেড়ে কোথাও যেও না। আমি কোথাও যাচ্ছি না জান, এই মুহূর্তটা আমাদের। ঈশান তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করে, তারপর আস্তে আস্তে আদর করতে থাকে। তুলিও ঈশানের গলায় মুখ ডুবিয়ে দিল। তারপর দুজনে ভেসে গেল ভালোবাসার জোয়ারে। সকালের আলো জানালা গলে ঘরে ঢুকে পড়ে। রাতের নরমতা ভেঙে যায় ধীরে ধীরে। তুলি চোখ মেলে দেখে ঈশান পাশে আছে। সে হাসে, অনেকদিন পর এমন হাসি। তুলি উঠে এসে ঈশানের গলা জড়িয়ে ধরে। আমি আজ অনেক খুশি জান, অনেক দিন পর তোমার ভালোবাসা পেলাম। এই কথার মধ্যে কোনো অভিনয় নেই, আছে কেবল পাওয়া না পাওয়ার দীর্ঘ অপেক্ষার সুখ। কিন্তু ঈশান এক মুহূর্তও থামে না। সে ঠান্ডা হাতে তুলিকে সরিয়ে দেয়। এত খুশি হওয়ার কিছু নাই, আমি শুধু আপনার শরীরের চাহিদা পূরণ করতে কাছে এসেছি, ভালোবেসে না। এই কথাটা যেন তুলির বুকে কেউ ছুরি বসিয়ে দেয়। তুলি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। কি বলছো এসব? আমি কি আমার শরীরের চাহিদার জন্য তোমার কাছে গেছিলাম? তা নয়তো কি, আপনাদের মতো মেয়েরা তো এমনই হয়। কিছু কথা ভালোবাসাকে হত্যা করে না, চিরতরে অপমান করে। তুলির চোখে পানি জমে আসে, কিন্তু সে কাঁদে না। তাহলে তুমি ভাবো আমি এতটা সস্তা? সস্তা না হলে এইভাবে একটা ছেলের কাছে এসে আদর করতে বলেন? আমি তো এমন মেয়ে মানুষ কখনো দেখিনি। কথাগুলো বাতাসে ঝুলে থাকে, একটা একটা করে তুলির বুকে এসে আঘাত করে। তুলি হতভম্ব, কিছুক্ষণ তাকিয়ে থাকে, যেন এই মানুষটাকে সে চিনতেই পারছে না। তারপর খুব আস্তে ভাঙা গলায় বলে, আমি সত্যি অনেক সস্তা ঈশান, না হলে তুমি আমাকে ছেড়ে আসার পরেও এত বছর তোমার অপেক্ষায় বসে থাকতাম। তার চোখ ভিজে ওঠে, কিন্তু কণ্ঠে কোনো চিৎকার নেই, শুধু স্বীকারোক্তি। সস্তা না হলে তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চাইতাম। সত্যি খুব সস্তা আমি। এই কথার পর সে আর এক মুহূর্তও দাঁড়ায় না, চুপচাপ ঘুরে ওয়াশরুমের দিকে চলে যায়। দরজাটা বন্ধ হতেই ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। কিছু মানুষ কাঁধে শব্দ করে, আর কিছু মানুষ নিজেকে দোষী বানিয়ে চুপ করে ভেঙে পড়ে। ঈশান একা দাঁড়িয়ে থাকে, তার মুখ শক্ত, কিন্তু চোখে অদ্ভুত এক কষ্ট। ঈশান মনে মনে বলে, আমি চাইনি এভাবে কষ্ট দিতে, কিন্তু কষ্ট না দিলে তোমার মুখের হাসিতেই সবাই বুঝে যেত সবটা, তাই কষ্ট দিতে বাধ্য হয়েছি। সে চোখ বন্ধ করে নেয়। ওদিকে ওয়াশরুমে তুলির দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ে, হাত দিয়ে মুখ চেপে ধরে। কান্নার শব্দ যেন বাহিরে না যায়। এ কান্না শুধু অপমানের নয়, এটা বিশ্বাস ভেঙে যাওয়ার কান্না, যেখানে ভালোবাসা নিজেকেই প্রশ্ন করে, আমি কি সত্যি এতটা তুচ্ছ? পানির শব্দের আড়ালে তুলির কান্না গলে যায়। কেউ শোনে না, শুধু আয়নাটা নীরবে সব দেখে। তুলি গোসল শেষ করে বের হয়, চুল ভিজে, চোখে ভাঙা কিছু আপিস। ঈশান তাকিয়ে থাকে, তার চোখে চোখ পড়ে, ফুলে ওঠা লাল চুলকানো চোখ, কান্নার চিহ্ন এখন স্পষ্ট। ঈশান কিচ্ছু বলে না, শুধু চুপচাপ ফ্রেশ হতে চলে যায়। তুলি নিচে চলে যায়। রান্নাঘরে ঈশানের মা সঙ্গে থাকে। তুলি হাত দিয়ে সাহায্য করে, সবজি কাটে, ঝুড়ি সাজায়, কিন্তু ভেতরে মন ভারী, ভাঙা,
হৃদয় টানছে, চোখে অদ্ভুত চাপ। তুলি ভাবতে থাকে, কেন সবকিছু এমন হলো? কেন ঈশানকে বোঝানো এত কঠিন? ভালোবাসার প্রতি তার বিশ্বাস আজ যেন প্রশ্নবিদ্ধ। ঈশান অফিসের কক্ষে বসে কাজ করছে। দরজা খোলা থাকে। ঈশানের বাবা ধীরে ধীরে ভেতরে ঢুকে যায়, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, মুখে কঠোরতা। ঈশানের বাবা বললেন, এই মেয়ে আবার তোমার জীবনে কিভাবে এলো ঈশান? আমি তো তোমাকে নিষেধ করেছিলাম, ওর থেকে দূরে থাকতে বলেছিলাম। আমি জানি না বাবা, ওকে আমি জীবনেও জড়াইনি। ও নিজে থেকেই জড়িয়ে গেছে। ওকে দূরে রাখো তোমার থেকে। ও আমার শত্রুর মেয়ে, ওকে আমি কখনো মেনে নিব না। বাবা, তোমার জন্য তো ওর সাথে 2 বছর যোগাযোগই করিনি। এত নাটক করেছি, মিথ্যে অ্যাক্সিডেন্টের নাটক করেছি, যাতে ও মনে করে আমি সব ভুলে গেছি। এই 2 বছর ছিল তাদের নীরব যুদ্ধ, চুপচাপ ভালোবাসার মায়া লুকিয়ে রাখার চেষ্টা। এখন এই কল্পিত ভুল বোঝাবুঝি ঈশানকে একপাশে দাঁড় করিয়েছে। ঈশান শান্ত কণ্ঠে বলে, বাবা, তুলির বাবা তোমার শত্রু হলেও তিনি তো এখন বেঁচে নেই, তাহলে এত রাগ কেন? ওর বাবা আমার যে ক্ষতি করেছে, সে ক্ষতি জীবনেও ঠিক হবার নয়। আমি কখনো ক্ষমা করব না ওদের। আমার কি দোষ বাবা? আমি তো তুলিকে অনেক ভালোবাসি। তুমি ওকে ডিভোর্স দাও, তোমার জন্য অনেক ভালো মেয়ে খুঁজে দেব আমি। আমার জীবন কোনো খেলনা না যে তুমি রিমোট দিয়ে চালাবে। আমি আমার ভালোবাসার জন্য লড়ছি, আমার পছন্দ, আমার জীবন। কেন তুমি সব ঠিক করতে চাও নিজের মতো করে? তুমি কি বুঝছো না আমি নিজের খুশি, নিজের সিদ্ধান্ত নিতে চাই। আমি কাউকে ধোকা দিতে চাই না, আর কাউকে খারাপ দেখাতে চাই না। কেন আমার ইচ্ছাকে কোনো গুরুত্ব দাও না? তুমি কি ভাবছো আমি কিছুই বুঝি না? এই মুহূর্তে বাবা পুত্রের মধ্যে উত্তেজনার ঢেউ উঠেছে। ঈশান রাগের ভেতরেও ভালোবাসার তীব্র প্রতিফলন দেখাচ্ছে। বাবার কঠোরতা আর ঈশানের দৃঢ়তা মিলেমিশে রুমে ঘর অন্ধকার সৃষ্টি করেছে। ঈশান আরো এগিয়ে গিয়ে বলল, আমি এমন একজন মেয়ে চাই যাকে আমি সত্যি ভালোবাসি। আমার জীবন আমি নিজেই সাজাবো, আমার পছন্দ কেউ বেঁধে দিতে পারবে না। এই কথা শুধু রাগ নয়, এটি স্বাধীনতার ঘোষণা। ঈশানের মনোভাব স্পষ্ট, কোনো পরিস্থিতিতেই তুলির ভালোবাসা আর জীবনের সিদ্ধান্ত থেকে সে সরে আসবে না। অফিসের কেবিনে বাতাসটা হঠাৎ ভারী হয়ে উঠল। জানালার বাইরে রোদের আলো থাকলেও ভেতরে যেন অদৃশ্য অন্ধকার জমে আছে। ঈশানের বাবা টেবিলের উপরে হাত রেখে কড়া গলায় বললেন, তোমাকে ওর কাছাকাছি দেখলে শুট করে দিব ওকে। কথাটা শুনে ঈশানের চোখ লাল হয়ে উঠল। এতদিনের জমে থাকা ভয়, চুপ করে সহ্য করা অপমান সব একসাথে বিস্ফোরণ ঘটালো। ঈশান দাঁড়িয়ে গলা শক্ত করে বলল, এত বছর এইভাবেই ভয় দেখিয়ে এসেছো বাবা, আজ না কাল গুলি করবে, সমাজে মুখ দেখাতে দেবে না, ক্যারিয়ার শেষ করে দেবে। এই সব শুনে শুনে বড় হয়েছে আমি, কিন্তু এবার আর না, এবার আর তোমার কথা শুনবো না। বাবা অবাক হয়ে তাকালেন। এমন প্রতিবাদ তিনি আগে কখনো দেখেননি। ঈশান আরো এগিয়ে এসে বলল, আমার ভালোবাসাকে আমি আপন করব, তুলিকে আর কষ্ট পেতে দিব না। তুমি যতই শত্রু বলো, যতই অতি টেনে আনো, আমার জীবন আমি নিজে বাঁচবো। তুমি জানো না তুমি কি বলছো। ওদের রক্তে বিশ্বাসঘাতকতা। ওর বাবার পাপের ফল ওকেই দিতে হবে। পাপ যদি থেকেও থাকে, সেটা তুলির না, ও আমার স্ত্রী, আমার ভালোবাসা। তুমি যদি ওকে আঘাত করতে চাও, আগে আমাকে করতে হবে। ঘরে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা নেমে এলো, শুধু দেয়ালের ঘড়ির ঠিক ঠিক শব্দ। বাবা কঠিন চোখে তাকিয়ে বললেন, তাহলে বুঝে রাখো, আজ থেকে তুমি আমার সিদ্ধান্তের বাইরে। অনেক আগেই আমি তোমার ভয় থেকে বেরিয়ে এসেছি বাবা, আজ শুধু সেটা বললাম। এই বলে সে কেবিন থেকে বেরিয়ে এলো। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা নেমেছে। সন্ধ্যার নরম আলোয় বাসার দরজাটা খুলে ঢুকলো ঈশান। সারাদিনের ক্লান্তি ছিল চোখে মুখে, কিন্তু বুকের ভেতর অজানা এক অস্থিরতা কাজ করছিল। চারপাশে তাকালো, ড্রয়িং রুম, ডাইনিং, কোথাও তুলির ছায়া নেই। ঈশান একটু থমকে গিয়ে তাকালো। তুলি? কোনো উত্তর এলো না। ঈশান সোজা মায়ের কাছে গিয়ে বলল, মা, তুলি কই? ও তো বাইরে গেছে বাবা, অনেকক্ষণ হলো। বাইরে কই গেছে? জানি না তো, কিছু বলে যায়নি, ভাবলাম তোমার সাথেই হয়তো। ঈশান আর কিছু শুনল না। মোবাইল বের করে দ্রুত তুলির নাম্বারে কল দিল। রিং হলো, কিন্তু ধরল না। আবার কল দিল, একই অবস্থা। তার হাত কাঁপতে লাগলো, বুকের ভেতর অজানা ভয় জমে উঠল। এত রাতে হয়ে যাচ্ছে, ও কিছু না বলে যাবে কেন? ফিস ফিস করে বলল সে। দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে উঠল ঈশান। দরজা খুলতেই বুকের ভেতরটা হঠাৎ হিম হয়ে গেল। রুমটা অদ্ভুত ভাবে ফাঁকা লাগছে। বালিশের পাশে একটা সাদা খাম রাখা। ঈশান ধীরে ধীরে খামটা তুলল। হাত কাঁপছিল। ভেতর থেকে চিঠিটা বের করলো। চিঠির প্রথম লাইন দেখে চোখ ঝাপসা হয়ে এলো।
ঈশান, আমি আর পারছি না। তোমার ভালোবাসা আমি অস্বীকার করি না। তুমি চেষ্টা করেছো, লড়েছো, কিন্তু তোমার আর তোমার বাবার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভেঙে যাচ্ছি। প্রতিদিন ভয়, অপমান আর অশান্তি, এই কষ্ট আমার বুক আর নিতে পারছে না। আমি চাই না আমার জন্য তোমার বাবার সাথে তোমার সম্পর্ক ভেঙে যাক। চাই না আমার কারণে রক্ত ঝরুক, ঘৃণা বাড়ুক। আমি খুব ক্লান্ত ঈশান, খুব ক্লান্ত। ভেবো না আমি তোমাকে ভালোবাসি না, ভালোবাসি বলেই চলে যাচ্ছি। নিজেকে সামলে নিও। আমি অনেক আগে থেকেই জানি তুমি তোমার বাবার জন্য আমাকে ছেড়ে গেছো, তাই তো আবার তোমার জীবনে এসেছিলাম। কিন্তু আমি বুঝতে পারি নাই তুমি এতদিনে আমাকে সত্যিই ভুলে গেছো। আমাকে আর খোঁজো না, তুলি। চিঠিটা হাত থেকে পড়ে গেল। ঈশান 2 হাত দিয়ে মাথা চেপে ধরল। না না তুলি, এভাবে না। গলা ভেঙে বেরিয়ে এলো। তার চোখের সামনে ভেসে উঠল তুলির হাসি, কান্না, ভালোবাসায় ভরা চোখ। বুকের ভেতর এমন একটা শূন্যতা তৈরি হলো যেন কেউ সবকিছু ছিঁড়ে নিয়ে গেছে। ঈশান হঠাৎ উঠে দাঁড়ালো, চোখ মুছে ধীর গলায় নিজেকেই বলল, না, তুই পালাতে পারো তুলি, কিন্তু আমি না। তোমাকে একা কষ্ট নিয়ে যেতে দেব না। রুমের জানালা দিয়ে বাহিরে তাকালো সে। রাতের অন্ধকার গাঢ় হয়ে এসেছে, কিন্তু ঈশানের চোখে তখন আর অন্ধকার নেই, শুধু একটাই সিদ্ধান্ত, তুলিকে সে ফিরিয়ে আনবেই, যেভাবেই হোক। ঈশান মেন দরজার দিকে এগোতেই হঠাৎ পেছন থেকে মায়ের কাপা কণ্ঠ ভেসে এলো। ঈশান, এই রাত্রিতে কোথায় যাচ্ছিস? ঈশান থমকে দাঁড়ালো, কয়েক সেকেন্ড চুপ করে থেকে ধীরে ফিরে তাকালো। চোখ দুটো লাল, মুখ শক্ত, কিন্তু ভেতরে ভেতরে ভাঙা। তুলিকে খুঁজতে যাচ্ছি মা। খুঁজতে মানে কি? ও কি কোথাও হারিয়ে গেছে? ও তো একাই আবার ফিরে আসবে, চিন্তা করিস না। ঈশান হেসে উঠল, কিন্তু সে হাসিতে কোনো আনন্দ নেই, কেবল অসহায়তা। না মা, আর আসবে না। কি বলছিস এসব? কি হয়েছে? ঈশান ধীরে ধীরে পকেট থেকে চিঠিটা বের করলো, মায়ের দিকে না তাকিয়ে বলল, ও চলে গেছে মা, আমাকে ছেড়ে, চুপচাপ, কোনো অভিযোগ না করে, শুধু কষ্ট নিয়ে। মা চিঠিটা হাতে নিয়ে কাপা কাপা চোখে পড়তে লাগলেন। পড়তে পড়তে চোখ ভিজে উঠল। কেন? তুই তো ওকে ভালোবাসিস, তাহলে? ঈশান হঠাৎ মায়ের সামনে বসে পড়ল। ছোটবেলার মতো গলা ভারী হয়ে এলো। আমার ব্যবহার মা, আমি যা বলেছি ওকে, ওকে সস্তা বলেছি, শরীরের চাহিদার কথা বলেছি। আমি জানতাম ও ভেঙে যাবে, তবুও বলেছি। তুই এসব বললি? বলেছি কারণ আমি চেয়েছিলাম ও দূরে থাকুক। বাবার ভয় দেখানো, হুমকি, সবকিছু থেকে ওকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু বুঝিনি ওর বুকের ভেতরটা এইভাবে চূর্ণ হয়ে যাবে। বাবা, তুই তো নিজেকেই শেষ করে দিচ্ছিস। শেষ হয়ে যাক মা, তবু তুলিকে এভাবে হারাতে পারি না। ও একা অনেক লড়েছে, এবার আমার পালা। এই রাতের অন্ধকারে কোথায় খুঁজবি ওকে? যদি কিছু হয়ে যায়? যদি না যাই মা, তাহলে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। ও আমাকে ভালোবেসে সব ছেড়েছে, আর আমি যদি এখন না যাই, আমি মানুষ না। জানিস, তুলি খুব ভালো মেয়ে, খুব সাহসী, কিন্তু ওর সাহসও সীমা ছাড়িয়েছে। আমি ওকে ফিরিয়ে আনবো মা, কথা দিচ্ছি। আর যদি ফিরিয়েও আনতে না পারি, অন্তত জানিয়ে আসবো আমি সত্যিই ভালোবাসি। অভিনয়টা ছিল বাঁচানোর জন্য, অবহেলার জন্য না। মা আর কিছু বললেন না, শুধু ছেলের কপালে হাত রেখে বললেন, আল্লাহ যেন তোকে সঠিক পথ দেখায়। দরজা খুলে বেরিয়ে গেল ঈশান। রাত তখন আরো গাঢ়, কিন্তু ঈশানের বুকের ভেতর একটাই নাম চলছে, তুলি। রাতের শহরটা যেন ঈশানের সাথে সাথেই ছুটে চলেছে। একটা রাস্তা, একটা মোড়, একটা পার্ক, কোনোটাই বাদ দেয় না সে। যে বেঞ্চটায় বসে তুলি চুপচাপ আকাশ দেখতো, যে চায়ের দোকানে দাঁড়িয়ে হাসতো, যে নদীর ধারে দাঁড়িয়ে বলতো এখানে এলে মনটা শান্ত হয়, সব জায়গায় ঘুরে দেখে কিন্তু কোথাও তুলি নেই। ঈশানের বুকের ভেতর ধুকপুক শব্দটা আরো জোরে বাজতে থাকে। হঠাৎ মনে পড়ে একটাই জায়গা বাকি, তুলির বাড়ি। গাড়ি থামানোর আগেই সে দৌড়ে গেটের কাছে চলে আসে, বুক ভরা শ্বাস নিয়ে কলিং বেল টিপে। কিছুক্ষণ পর দরজা খুলে যায়। তুলির মা, চোখে ক্লান্তি, মুখে অবাক ভাব। আন্টি, তুলি এসেছে। তুলির মা কয়েক সেকেন্ড চুপ করে থেকে তাকিয়ে থাকেন, তারপর ধীরে বলেন, হ্যাঁ বাবা, একটু আগে এসেছে, অনেক কাঁদছে। এই কথাটুকুই ঈশানের পায়ের নিচে মাটি সরে যায়। কোনো কথা না বলেই ভেতরে ঢুকে পড়ে। ড্রয়িং রুম পেরিয়ে দেখে সে এক কোণে দাঁড়িয়ে আছে তুলি। চুল ভেজা, চোখ দুটো ফুলে লাল, যেন চোখের জল শুকাতে শুরু করেছে। ক্লান্ত হয়ে পড়েছে। ঈশান আর নিজেকে সামলাতে পারে না। 1 পা 2 পা হঠাৎ এগিয়ে গিয়ে তুলিকে শক্ত করে জড়িয়ে ধরে। সরি জান, বিশ্বাস করো, আর এমন হবে না। আমি ভুল করেছি, আমি খুব বড় ভুল করেছি। তুলি প্রথমে নিশ্চুপ, তারপর ধীরে ধীরে নিজের হাত দুটো ঈশানের বুকের উপর রেখে তাকে ঠেলে সরিয়ে দেয়। চোখে কোনো রাগ নেই, আছে ভয়ানক এক শূন্যতা। চলে যাও ঈশান, কি বলছো তুমি? আমি আর তোমাকে চাই না। অনেক ভেবেছি,
অনেক কেঁদেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি বাকিটা জীবন একাই কাটাবো। তুলি, একা থাকা সমাধান না, আমি আছি তো। তুমি ছিলে ঈশান, কিন্তু তোমার কথাগুলো আমাকে একা করে দিয়েছে। যে মানুষটা ভালোবাসার নামে অপমান করে তার পাশে থেকেও মানুষ একা হয়। আমি বাধ্য হয়েছিলাম তুলি, বাবার ভয়, হুমকি। তুলি হঠাৎ মাথা তুলে তাকায়, চোখে জল জমে আছে কিন্তু কণ্ঠ ধীর। সবাই বাধ্য হয় ঈশান, কিন্তু সবাই ভালোবাসার মানুষটাকে সস্তা বলে না। সবাই ভালোবাসাকে শরীরের চাহিদা বলে ছোট করে না। আমি তোমার জন্য সব ছেড়েছিলাম, সম্মান, অপেক্ষা, স্বপ্ন। আজ আমি শুধু নিজেকে বাঁচাতে চাই, আর সেটা তোমার থেকে দূরে থাকলেই সম্ভব। একবার সুযোগ দাও তুলি, আমি বদলাবো। না, আজ না বললে আমি আবার ভেঙে পড়বো। আমাকে শক্ত থাকতে দাও। এই কথার পর আর কিছু বলার থাকে না। ঈশান নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, আর তুলি চোখে জল মুছে ভেতরে ভেতরে কাঁপতে কাঁপতে নিজের সিদ্ধান্ত আঁকড়ে ধরে। ভালোবাসা যে কখনো কখনো কাছে টানার নয়, বরং দূরে সরে গিয়ে বাঁচার নাম, সেটা দুজনেই আজ বুঝে গেছে। তুলি ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে যায়, ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। তারপর ভেতর থেকে ছিটকানি লাগানোর শব্দ, একটা শব্দ যা ঈশানের বুকের ভেতর কেমন করে চেপে বসে। ঈশান দরজার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ঘুরে দাঁড়ায়। ড্রয়িং রুমে তুলির মা চুপচাপ দাঁড়িয়েছিলেন, মেয়ের চোখে লালচে ভাব, কাপা কণ্ঠ, সবই তিনি দেখেছেন। মায়ের চোখে কখনো অসহায়তা, রাগ আর ব্যথা মিশে আছে। ঈশান দুই হাত জোর করে বলে ওঠে, আন্টি, ওকে একটু বোঝান না প্লিজ, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমি সত্যি ওকে ভালোবাসি। তুলির মা ঈশানের দিকে তাকান অনেকক্ষণ, তার চোখের কোনো কঠোরতা নেই, আছে গভীর অভিমান। ভালোবাসো? তাহলে কষ্ট কেন দিয়েছো বাবা? আমি বাধ্য হয়েছিলাম আন্টি, আমি। বাধ্য ছিলে তাই বলে আমার মেয়েটাকে সস্তা বলতে হয়েছিল? ভালোবাসা কি এমন হয় বাবা? ঈশান কিছু বলতে পারে না, শব্দগুলো যেন গলার ভেতর আটকে যায়। তুলির মা আবার বলেন, আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। তুমি জানো সে কত বছর তোমার অপেক্ষায় ছিল? নিজের সুখ, নিজের জীবন সব থামিয়ে রেখেছিল শুধু তোমার জন্য। তুমি হয়তো পরিস্থিতির শিকার, কিন্তু কষ্টটা তো সেই পেয়েছে। প্রতিটা কথা তার বুকের ভিতর গেঁথে গেছে। আন্টি, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি, কিন্তু আমি বদলাতে চাই, ওকে হারাতে চাই না। এখন সিদ্ধান্ত আমার হাতে নেই বাবা। ওই ঘরের ভেতরে যে মেয়েটা আছে তার ভেতরের শক্তিটা ভেঙে গেছে। আবার বিশ্বাস করতে গেলে সময় লাগবে, হয়তো অনেক সময়। আমি অপেক্ষা করব আন্টি, যতদিন লাগে। অপেক্ষা করতে পারলে করো, কিন্তু জোর করো না। ভালোবাসা জোর করে হয় না বাবা, সম্মানে হয়। ঘরের ভেতরে বন্ধ দরজার ও পাশে তুলি বিছানার এক পাশে বসে আছে, হাতের মুঠোয় বালিশ চেপে ধরে আছে, চোখ দিয়ে নীরবে জল গড়াচ্ছে। বাহিরের কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে, তা প্রতিটা শব্দ তার বুকের ভেতর ঢেউ তোলে। সে ফিস করে বলে, ভালোবাসা যদি এত সহজ হতো ঈশান, তাহলে আজ আমাকে এইভাবে শক্ত হতে হতো না। ঈশান ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়, একবারও পেছনে তাকায় না, কারণ জানে তাকালে হয়তো আর যেতে পারবে না। দরজার কাছে দাঁড়িয়ে কণ্ঠটা শক্ত করে বলে, তুলি, আমি আজ যাচ্ছি, কিন্তু কাল আবার আসবো, পরশু আসবো, প্রতিদিন আসবো, যতদিন তোমার মন না গলবে ততদিন আসবো। তুমি দরজা না খুললেও, তুমি কথা না বললেও আমি আসবো, কারণ ভালোবাসা পালিয়ে যায় না তুলি, অপেক্ষা করে। ঘরের ভেতরে তুলি বিছানায় বসে থাকে, চোখ দুটো ভিজে, কিন্তু ঠোঁট শক্ত করে চেপে ধরে আছে। একটা শব্দও বের হয় না তার মুখ থেকে। ঈশান জানে এই নীরবতাই সবচেয়ে বড় শাস্তি। সে ধীরে দরজা খুলে বেরিয়ে যায়। বাড়িতে ফিরে দরজা পেরোতে ঈশানের মা দৌড়ে আসে। বাবা, তুলি কই? তুই একাই এসেছিস? তুলি আসেনি? বল বাবা, কিছু হয়েছে? না মা, ও আসেনি। কেন? কোথায় আছে সে? ও খুব কষ্ট পেয়েছে মা, আমার কথায়, আমার ব্যবহারেই ও নিজেকে গুটিয়ে নিয়েছে। ভাঙা মানুষ যেমন চুপ করে যায়, ঠিক তেমন। তবে কি ও আর ফিরবে না? জানি না মা, কিন্তু আজকে ওর চোখে যা দেখেছি, ও আর আগের তুলি নেই। আল্লাহ, মেয়েটাকে এমন কষ্ট দিলি কেন বাবা? আমি চাইনি মা, কিন্তু কষ্ট না দিলে ওকে রক্ষা করা যেত না। বাহিরে রাত নেমে এসেছে, দুটো ঘর, দুটো মানুষ, দুজনেই আলাদা আলাদা জায়গায় বসে একই প্রশ্ন ভাবছে। ভালোবাসা কি সত্যি এত কষ্টের হয়? রুমে ঢুকে ঈশান থমকে দাঁড়ায়। ঘরটা ফাঁকা, অস্বাভাবিক রকমের ফাঁকা। বিছানার একপাশে এলোমেলো নয়, বালিশের কোনো চুল ছড়িয়ে নেই। আয়নার সামনে তুলির ওড়নাটা ঝুলছে না, সবকিছুই ঠিকঠাক, কিন্তু তুলিকে ছাড়া। ঈশান ধীরে ধীরে বিছানায় বসে পড়ে, হাত বাড়িয়ে পাশটা ছুঁয়ে দেখে ঠান্ডা। এভাবে চলে গেলে যান। নিজের সাথে ফিসফিস করে বলে সে। রাত বাড়ে,
ঘড়ির কাঁটা ঘুরে যায়, একটার পর দুইটা, তিনটা, কিন্তু ঈশানের চোখে এক ফোঁটাও ঘুম আসে না। চোখ বন্ধ করলেই তুলির মুখ ভেসে ওঠে, কখনো হাসি, কখনো কান্না, কখনো আঘাত, চোখে তাকিয়ে থাকা। আমি তো তোমাকে কষ্ট দিতে চাইনি, শুধু বাঁচাতে চেয়েছিলাম। ভোরের আলো জানালায় এসে পড়তেই ঈশান উঠে বসে, আর এক মুহূর্তও থাকা যায় না। সে দ্রুত তৈরি হয়, মাকে কিছু না বলেই বেরিয়ে পড়ে। তুলিদের বাড়ির সামনে এসে দাঁড়ায়, ভোরের হালকা কুয়াশার মধ্যে। গেটের সামনে দাঁড়িয়ে বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি। কলিং বেল টিপতে দরজা খুলে দেয় তুলির মা। ঈশান, এত সকালে? আন্টি তুলি কই? ও ঘুমাচ্ছে, সারা রাত কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে বাবা। আন্টি আমি 1 মিনিট ওর সাথে কথা বলতে চাই, প্লিজ, শুধু 1 মিনিট। যাও, কিন্তু জোর করো না, অনেক ভেঙেছে আমার মেয়েটা। ঈশান ধীরে তুলির রুমের দরজার সামনে দাঁড়ায়, একবার হাত তুলে আবার নামায়, শেষমেশ হালকা করে ডাক দেয়, তুলি জান, আমি ঈশান। ভেতর থেকে কোনো শব্দ আসে না। ঈশান বেশ কিছুক্ষণ অপেক্ষা করে, তবুও কোনো সারা শব্দ নেই। জান প্লিজ দরজাটা খুলো, আমি দেখা করে চলে যাব। কিছুক্ষণ পর দরজার ভেতর থেকে শান্ত কিন্তু ভাঙা একটা কণ্ঠ। চলে যাও ঈশান, আর কষ্ট দিতে এসো না। আমি কষ্ট দিতে আসিনি জান, আমি নিজেই কষ্টে ভেঙে গেছি। দরজার ওপাশে তুলি চুপ করে থাকে। ঈশান দরজার সাথে কপাল ঠেকিয়ে বলে, একবার দরজা খুলো, কথা না বললেও চলবে, শুধু তোমাকে দেখলেই হবে। দীর্ঘ নীরবতা। তারপর ধীরে ধীরে দরজা খুলে যায়। তুলি দাঁড়িয়ে আছে, চোখ ফুলে লাল, মুখে ক্লান্তি অথচ ভীষণ শক্ত একটা চাহনি। কি চাই? তোমাকে তোমার পাশে থাকতে। দেরি হয়ে গেছে ঈশান, খুব দেরি। দেরি হলেও আমি থামবো না, যতদিন লাগে ততদিন আসবো। তুলি কিছু বলে না, শুধু চোখ নামিয়ে নেয়। আর সেই নীরবতার ভেতরে ঈশান বুঝে যায় এই লড়াইটা এখনই শেষ হয়নি। 1.5 মাস কেটে গেছে। প্রতিদিন সকাল আর রাত ঠিক সময় করেই ঈশান আসে। কখনো দরজার সামনে দাঁড়িয়ে থাকে, কখনো বারান্দায়, কখনো উঠোনের একপাশে চুপচাপ বসে থাকে। তুলি দেখে কিন্তু কথা বলে না, একটা শব্দও না, যেন ঈশান তার সামনে আছে ঠিকই, কিন্তু তার অস্তিত্ব তুলির জীবনে নেই। এই কয়েকদিন ধরেই তুলির শরীর ভালো না, মাথা ঘুরে, বমি বমি লাগে, শরীর দুর্বল। তবুও কাউকে কিছু বলে না। আজও ঈশান এসেছে। তুলি বারান্দার চেয়ারে বসে আছে, চুল এলোমেলো, চোখে ক্লান্তির ছাপ। ঈশান ধীরে ধীরে কাছে যায়। তুলি জান 1.5 মাস হয়ে গেল, আর কত শাস্তি দেবে আমাকে? তুলি তাকায় না। ঈশানের বুক ভারী হয়ে আসে, সে আর নিজেকে আটকাতে পারে না। ধীরে তুলিকে জড়িয়ে ধরে, গলায় মুখ ডুবিয়ে একটা কিস করে। জানা এবার ক্ষমা করো, আমি আর পারছি না। তারপর তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। তুলি একটু নড়ে চড়ে ওঠে, সরাতে চাইলো, কিন্তু শরীরে একদম শক্তি নেই। আমি ভুল করেছি, কিন্তু ভালোবাসাটা মিথ্যা ছিল না। তুলি মুখ খুলতে যাচ্ছিল, ঠিক তখনই শরীরটা ঢলে পড়ে। তুলি তুলি চোখ খুলো। কোনো সাড়া নেই। ঈশান কাপা হাতে ফোন বের করে। হাসপাতালের সাদা আলো, বুক ধরফর করতে থাকে ঈশানের। ডাক্তার বেরিয়ে আসে। চিন্তা করবেন না, এখন সে স্থির আছে। কি হয়েছে ওর? উনি প্রেগনেন্ট। কি? হ্যাঁ, গর্ভাবস্থা বেশ কিছুদিনের। শরীর দুর্বল ছিল, তাই অজ্ঞান হয়েছে। ঈশান আর 1 সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে ঢুকে পড়ে কেবিনে। বিছানায় শুয়ে আছে তুলি, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো ধীরে ধীরে খুলছে। ঈশান কাপা হাতে তুলির হাতটা ধরে নেয়। জান তুই মা হতে চলেছ, আর আমি বাবা। এবার তো ক্ষমা করো আমাকে জান, আর কষ্ট দেব না, কথা দিচ্ছি। তুলি ধীরে ঈশানের দিকে তাকায়, চোখে রাগ নেই, অভিমান নেই, আছে শুধু একরাশ শান্তি। ধীরে ঠোঁট নড়ে। অনেক আগেই ক্ষমা করে দিয়েছি ঈশান। তাহলে এতদিন? শুধু দেখতে চেয়েছি তোমার ধৈর্য কতটা, দেখতে চেয়েছি আমার কষ্ট বুঝে তুমি সত্যিই দাঁড়িয়ে থাকো কিনা, পালিয়ে যাও কিনা, নাকি প্রতিদিন এসে নিঃশব্দে ভালোবাসো। ঈশান তুলির কপালে চুমু দেয়। আমি তো কখনো পালাইনি জান, শুধু ভুল পথে হেঁটেছি। জানো, এই 1.5 মাসে আমি অনেক ভেবেছি, রাগ করেছি, কেঁদেছি, চুপ থেকেছি, কিন্তু প্রতিদিন সকালে আর রাতে তোমাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝেছি ভালোবাসা জোর করে নেওয়া যায় না, প্রমাণ করে নিতে হয়। এবার আর কষ্ট দেব না জান, আমাদের বাচ্চার শপথ। দিও না, ও কষ্ট পেলে আমি ভেঙে যাব। ঈশান নিচু হয়ে তুলির পেটে হাত রাখে। সোনা, বাবা এসে গেছে। তুলি চোখ বন্ধ করে হাসে। হাসপাতালের সাদা ঘরে ভাঙা ভালোবাসা আজ নতুন জীবন নিয়ে আবারও জোড়া লাগতে শুরু করে।